আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। বরাবরের মতো আজকে তোমাদের সাথে রুয়েটের প্রশ্ন ব্যাংক সমাধান 2017 এবং 18 শিক্ষাবর্ষের যে প্রশ্ন আসছিল সেই প্রশ্নটা সমাধান করে দেখাবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি যে থাম্বনেইলটা দেই, অর্থাৎ যে ছবিটা ব্যবহার করি, যে আলোকসজ্জাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে কি? এটা আসলে মানে এটা হচ্ছে আমাদের রুয়েটের মেইন গেটের যে ছবিটা, মেইন গেটটা, এটা হচ্ছে রুয়েটের মেইন গেট। বুঝতে পারছো? এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি এখানে পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা 17-18 সেশনের যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা সমাধান করে দেখাবো। এখানে মূলত প্রথমে ম্যাথ, তারপর ফিজিক্স এবং তারপর কেমিস্ট্রি অংশ দেখাবো। তোমরা যার যে অংশটা দরকার সেই অংশটা দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো চলো শুরু করে দেই। দেখো, শুরু করতেছি উচ্চতর গণিত দিয়ে। 1 নম্বর প্রশ্নটা তোমাদের প্রায় সবগুলো প্রশ্নই সহজ আসছে, শুধুমাত্র কেমিস্ট্রিতে কিছু প্রশ্ন আসছে যেগুলো একটু মুখস্থ ভিত্তিক। এটা স্বাভাবিক, কেমিস্ট্রিতে মুখস্থ ভিত্তিক প্রশ্ন আসে। দেখো, এখানে প্রথমে কি বলছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। আমি তোমাদেরকে একদম ধরে ধরে অঙ্ক করা শিখাই দেবো। তোমরা যারা আমার ক্লাসগুলো করো, প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ গুলো দেখো, তারা জানো যে কিভাবে আমি করানোর চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিব। কমন নিলে কি হয়, আমাদের 1+2/x² থাকে, তাই না? আর এখান থেকে আমরা এক্স কমন নেব। এক্স কমন নিলে আমাদের কি থাকে, 3 - 6/x থাকে। এটা আমাদের নিয়ম, এটা কমন নিতে হবে। তার পরবর্তীতে হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি। দেখো, এখানে আমাদের যদি এক্স স্কোয়ারের উপর রুট করে দেয় তাহলে আমাদের কি হয়, এক্স থাকে √1+2/x²। এখানে এক্স ইন্টু, এখানে আর কোনো কিছু করি না, এখানে বরাবরের মতো ঠিক রাখছি। এই এক্স আর এক্স কাটা গেলে আমাদের কি থাকে, দেখো কাটা কাটা দিলাম, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি √1+2/x²/3 - 6/x। এখন এই লিমিট যে এক্স এর মান যে ইনফিনিটি, এটা আমরা এখানে বসায় দিব। বসায় দিলে লব এবং হরে বসায় দিলে দেখি কি হয়, 1/2/2/ইনফিনিটির উপর স্কোয়ার /3 - 6/ইনফিনিটি। এখন 6 কে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি হয়, 0 হয়। তাহলে আমরা একটু লিখি 1+, ঠিক আছে, এরকম এখানেও এরকমই, 2 কে ইনফিনিটি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে কি হয়, 0 হয়ে যাবে। আবার এখানেও 6 কে ইনফিনিটি দ্বারা ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকে, 1/3 থাকে। ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? এটা উত্তর হবে 1/3। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 2 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে e টু দি পাওয়ার ওয়াই সমান x টু দি পাওয়ার x - y। দেখো, সিকের রুটের যে প্রশ্নগুলা, তোমরা অনেকে হয়তো সিকের রুট প্রশ্নের জন্য এখানে দেখতে আসছো। হ্যাঁ, ঠিক আছে, সিকের রুটের প্রশ্নগুলো এরকমই হয় এখন বর্তমানে, জাস্ট রিটেন আর এমসিকিউ। বরং আরো আমি খেয়াল করছি যে সিকের রুটের কোশ্চেন গুলা আর একটু ডিপ হয়। বুঝতে পারছো? আমি খেয়াল করছি এটা। তবে সহজ কঠিন মিলেই তো থাকে, এই কথা তো আর বলা যাবে না যে শুধু কঠিনই থাকে, শুধু সহজ থাকে, এটা তো বলা যাবে না। দেখো, এই সমীকরণটা দেওয়া আছে। এটা একটা হচ্ছে গিয়ে, সমীকরণ। তো এই সমীকরণের আমাদের বলছে ঢাল নির্ণয় করতে, অর্থাৎ dy/dx, অর্থাৎ একবার অন্তরীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করবো, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে তোমরা কি করবে, সাধারণত সাধারণত বা অধিকাংশ সময় লন নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা উভয় পক্ষে লন নিলাম, লন e টু দি পাওয়ার ওয়াই সমান লন x টু দি পাওয়ার x - y। তাহলে আমরা পাওয়ার যদি থাকে তাহলে সেই পাওয়ারটা কি সামনে চলে আসে, তাহলে লন ই ওয়াই ইন্টু লন ই, আর x - y ইন্টু লন এক্স। ঠিক আছে? এখন এই লন এর মান তো 1, তাহলে y সমান এক্স লন এক্স, গুণ করে দিলাম এক্স লন এক্স মাইনাস ওয়াই লন এক্স। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর, আমরা রাশি দিলাম, এটা দেওয়া লাগবে না, জাস্ট এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dy/dx, dy/dx লিখতে পারি। লিখলাম এক্স লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি, ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স কে রেখে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, আবার লন এক্স কে প্লাস দিয়ে লন এক্স কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। ঠিক আছে? মাইনাস ওয়াই কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে y/x হবে, মানে 1/x হবে, তাহলে y/x। আবার লন এক্স কে রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, প্লাস হয়, কিন্তু এই মাইনাস আছে, এই যে মাইনাস আছে না এখানে,
এই মাইনাসের কারণে প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে এখানে আমাদের কি হবে, লন এক্স ইন্টু ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স। এখন আমাদের বেরি করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এই অংশটা এক পাশে নিব। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এক পাশে রাখলাম, প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু লন এক্স সমান, আমাদের এক্স আর এক্স কাটা গেল, তাহলে আমাদের কি থাকে, লন এক্স, এখানে কিন্তু ওয়ান থাকে, লন এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমরা এখন জাস্ট এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম। কমন নেওয়ার ফলে কমন নেওয়ার পর আমাদের কি থাকলো, ওয়ান বাই লন এক্স থাকলো, তাই না? ওয়ান বাই লন এক্স আমরা এই পাশে পার করে দিলাম, লন এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস লন এক্স। ঠিক আছে, এক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি হয়, এক্স লন এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স। এটা গুণ না করলেও হবে, মানে জাস্ট একটু লাইনটা ফিনিশিং করা হলো। বুঝতে পারছো? আমি আরেকবার একটু বলতেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে এখানে খেয়াল করো, আমরা পাওয়ার থাকলে পরে আমরা সাধারণত কি করব, সাধারণত পাওয়ার থাকলে লন নিব উভয় পক্ষে। তাহলে লন নিলে পরে এই যে এক নম্বর সমীকরণটা আসে, যেটা কিনা ওয়াই সমান সমান এক্স লন এক্স মাইনাস ওয়াই লন এক্স। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, কারণ ডিওয়াই বাই ডিএক্স বের করতে হচ্ছে। তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স হয়, আর এক্স লন এক্স এটা ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে রেখে ও লন এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স ইন্টু ওয়ান বাই লন এক্স, ওয়ান বাই এক্স প্লাস আবার এই লন এক্স কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে লন এক্স ইন্টু ওয়ান মাইনাস, ঠিক এখানে আবার একই রকম ওয়াই ইন্টু ওয়াই লন এক্স, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স হবে ডিফারেন্সিয়েশন করলে। এখন লন এক্স কে রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে মাইনাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখন এই যে আমাদের বেরি করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স গুলো এক পাশে নিবো আর বাকি সব আর এক পাশে নিবো। নেওয়ার পর সাধারণভাবে ক্যালকুলেশন করছি, এটা হয়ে গেছে। বুঝতে পারছো কি? না বুঝলে আরেকবার রিপিট করে দেখবা, যে কোনো প্রশ্ন আরেকবার রিপিট করে দেখবা। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা কি বলছে? 3 নম্বর প্রশ্নটা আমাদের বলছে আহ ঘনমূল অফ এ মাইনাস আই বি, এটা সমান আমাদের দেওয়া আছে এক্স মাইনাস আই ওয়াই। এটা হইলে ঘনমূল অফ এ প্লাস আই বি সমান হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো, একটু ওয়েট করো আমি দেখাচ্ছি। আমাদের এই ঘনমূল করাটা কঠিন, তাই আমরা উভয় পাশে ঘন করে দিব। তাহলে আমাদের এই পাশে কি হয়, এ প্লাস এ মাইনাস আই বি সমান এক্স মাইনাস আই ওয়াই, মানে উভয় পাশে কিউব করে দিলাম আর কি। তাহলে আমাদের কি আসে, এ মাইনাস আই বি সমান, এটা কি আসে, এক্স, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বি, বি কত, আই ওয়াই, তারপর প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি এ বি স্কোয়ার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস আই বি সমান এক্স কিউব, আই আই কিউব সমান কি, আই কিউব সমান হচ্ছে মাইনাস আই। ঠিক আছে, আই কিউব সমান হচ্ছে মাইনাস, হ্যাঁ মাইনাস আই। তাহলে এটা কি হবে, মাইনাস হচ্ছে প্লাস আই ওয়াই কিউব হবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই আই, তারপরে এটা কি হবে, আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান না, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তাহলে এটা হবে হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা বাস্তব অংশ আর অবাস্তব অংশ সমীকৃত করে পাই। অর্থাৎ এই যে এ সমান হচ্ছে আমাদের বাস্তব অংশ এক্স কিউব, তারপর এই যে এখানে বাস্তব অংশ এটা, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ সমান আসলো তা, এবং বি সমান আমাদের কি আসবে, বি সমান এটা হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি, আচ্ছা ঠিক আছে আমরা মাইনাস অংশটা নিলাম। তাহলে মাইনাস বি সমান আসবে হচ্ছে আমাদের এই যে অবাস্তব অংশের যে অংশটা আছে সেটা, তাহলে হচ্ছে ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই। কিন্তু আমাদের তো মাইনাস বি দরকার না, আমাদের দরকার হচ্ছে শুধু বি। তাহলে বি সমান হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, হয়ে গেল। এখন এই মানটা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, এই মানটা আমরা এখানে বসাই দেবো, কিভাবে দেখো, আমি বসাচ্ছি, ঘনমূলক রুট ওভার এ প্লাস আইবি। ঠিক আছে, ঘনমূলক এর মান আমরা কি পাইলাম, এর মান হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আইবি, বির মান কত পাইছি, এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব
এটা পাইছি। তাহলে এইভাবে আমরা ইয়ে করব। ওয়েট করো, আমি দেখাচ্ছি। কোনো সমস্যা নাই, আমি সম্পূর্ণটাই দেখাবো। ঘনমূলক, তাহলে এক্স কিউব, আমরা এক্স কিউব লিখলাম মাইনাস 3x স্কোয়ার, আমরা জাস্ট গুণ করে দেবো। 3xy স্কোয়ার প্লাস 3x স্কোয়ার আই মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, দেখো আমরা একটু আরেকটু চেঞ্জ করি। ঘনমূলক, দেখো আমরা এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস, আচ্ছা এই মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা এখানে 3x ওয়াই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লেখা যায় না? লেখাই তো যায়, সমস্যা তো নাই। আবার এখানে হচ্ছে আমাদের 3x স্কোয়ার আই, এটা ঠিক রাখলাম। আবার এই যে আই মাইনাস আই সমান কি আই কিউব, এটা তো বলছিলাম, তাহলে প্লাস আই কিউব ওয়াই কিউব। ঠিক আছে, এটা তো আমাদের হবে। এখানে তো কোনো সমস্যা নাই। তাহলে ঘনমূলক, মানে এই লাইনটা একটু বুঝতে হবে, এই লাইনটা আমি আরেকবার বলবো, দাঁড়াও। তাহলে এ কিউব, আহ তারপর হচ্ছে, আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি। এ কিউব প্লাস বি কিউব মানে আই ওয়াই এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এ কত আমাদের এক্স, বি কত আই ওয়াই। তাহলে কোনটা পাইলাম? আহ এক্স, 3ab স্কোয়ার, সরি, এই যে 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি। দেখো তো সম্পূর্ণ ঠিক আছে না? তাহলে এটা সমান আমরা কি লেখা যায়? ঘনমূল অফ এক্স প্লাস আই ওয়াই এর হোল কিউব। তাহলে এটা সমান আমরা কিউব আর ঘনমূল বাদ গেলে পরে এক্স প্লাস আই ওয়াই পাওয়া যায়। তাহলে এটা তো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। আর এই অঙ্কটা হচ্ছে বইয়ের অঙ্ক, একদম হুবহু বইয়ের অঙ্ক। আম, একদম পারবা আর কি, কোনো সমস্যা নাই আর কি। আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু আরেকবার রিপিট করে দেখে নাও, হয়ে যাবে। আচ্ছা, অয় অক্ষকে স্পর্শ করে, অয় অক্ষকে স্পর্শ করে মনে রাখো। এবং 30 এবং 70 বিন্দুদ্বয় দিয়ে গমনকারী বৃত্তগুলি সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের একটা বৃত্ত আঁকাতে হবে, সেই বৃত্তটা হচ্ছে আমাদের, এই মনে করো আমরা একটা বৃত্ত আঁকাইলাম, একটা বৃত্ত আঁকাইলাম। এখন এটা কি অয় অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে এমন ভাবে একটা রেখা আঁকায়। রেখাটা হলো না, এই কত টাইম লাগে রে বাবা। এটা হচ্ছে আমাদের কি 30, আর এটা হচ্ছে আমাদের কি 70 বিন্দুতে স্পর্শ করে। আর এই যে এটাকে হচ্ছে এই বৃত্তটা অয় অক্ষকে মানে অয় অক্ষকে স্পর্শ করে। ধরো আমরা এটা এ বিন্দুর নাম দিলাম, এটার নাম দিলাম বি বিন্দু, আর এটার নাম দিলাম হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এটার কেন্দ্র কি? কেন্দ্রটা ধরো হচ্ছে আমাদের আর আর এ, কেন্দ্রটা আর এ ধরো। তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের এই ব্যাসার্ধ আর কেন্দ্র লাগে। তাহলে আমরা এই ডিস্টেন্সটা আমাদের ব্যাসার্ধ না, এই ডিস্টেন্সটা কি আমাদের আর। আবার এই ডিস্টেন্সটাই তো আমাদের যে এই অংশটুকু, তাই না? তাহলে এখানে আমাদের এই বিন্দু আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের দুঃখিত আমি, দেখো আমাদের এই বিন্দু আছে এ আর এই বিন্দু আছে বি। তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দুটাই আমাদের এই বিন্দু। তাহলে আমরা এই দুই বিন্দুর মধ্যবিন্দু কি? তাহলে এই বিন্দুর নাম দিলাম, এটা তো আমাদের ও, মানে কেন্দ্র ও, আর এটার নাম দিলাম ডি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাবো? 7+3 ডিভাইডেড বাই 2, আর 0+0 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কত পাইলাম? 50 পাইলাম না? 50 পাইলাম। তার মানে এখানে আমাদের এই অংশটুকু আর এর মান কত? আর মান কত? 5। কারণ কি, এইখান থেকে এইটুকু যতটুকু, আমার এইখান থেকে এইটুকু কিন্তু ততটুকুই, তাই না? তা এই অংশটুকু ততটুকু। এখন দরকার হচ্ছে আমাদের এর মান। এখন খেয়াল করো এই অংশটা, এই অংশটাও কি আমরা জানি? বলো, এই অংশটা কি আমরা জানি? জানি না। তো এই অংশটুকু কতটুকু? এই অংশটুকু তো আমাদের আর। তাহলে এই অংশটুকু বের করতে পারবো, আর এই অংশটাই তো আমাদের এ। খেয়াল করো, একটু আরেকবার বোঝার চেষ্টা করো। আমার এই অংশটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ আর, এই অংশটাও কিন্তু আমাদের মানে জানি আর কি। বুঝতে পারছো? এই অংশটা জানি হচ্ছে এডি। তাহলে আমরা চিত্র থেকে দেখি, এ ও এর স্কোয়ার সমান হচ্ছে এডি এর স্কোয়ার প্লাস ডিও এর স্কোয়ার। ঠিক আছে,
এটাই তো হবে আমাদের হচ্ছে ডিও এর দরকার, কারণ ডিও সমানটাই হচ্ছে আমাদের এও এ। তাহলে এও সমান কি আর স্কোয়ার সমান এডি। এডি কত? 30 থেকে 50 বিন্দু। তাহলে রুট ওভার, না রুট দেওয়া লাগবে না কারণ স্কোয়ার আছে, যে স্কোয়ার আছে। তাহলে হচ্ছে 5 - 3 এর হোল স্কোয়ার প্লাস 0 - 0 এর হোল স্কোয়ার। আর এও ডিও হচ্ছে আমাদের এর স্কোয়ার। তাহলে এই আর স্কোয়ার সমান কি আমাদের 5। আর স্কোয়ার সমান হচ্ছে আমাদের 5 স্কোয়ার। এখানে কত হবে? 4 + 0 প্লাস এ স্কোয়ার। তাহলে আমাদের এ সমান সমান কত হইলো? এ সমান সমান হইলো হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার 21। ঠিক আছে, রুট ওভার 21 হয়। তা 5 × 5 = 25, 25 - 4, তাহলে রুট ওভার 21 হয়। ঠিক আছে, প্লাস মাইনাস দিও আর কি, +-21। এখন আমাদের দুটা বিন্দু, আমাদের সূত্র কি? x - h এর হোল স্কোয়ার প্লাস y - k এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আমরা বের করি। তাহলে x - h, h কি? আর এই যে এই বিন্দুটা আর কি। তাহলে h এর মান 5 প্লাস y - k, কে কত? কে হচ্ছে এখানে এ। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 21 এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, মানে হচ্ছে 25। ঠিক আছে, এটুকু লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। মানে এটা আবার ভাঙান লাগবে না, এমন না যে এটা ভাঙানো প্রয়োজন, না ভাঙালেও হয়ে যাবে তোমার অ্যান্সারটা। বুঝতে পারছো? এরপরের প্রশ্নটা, আর তুমি চাইলে ভাঙাতেও পারো, মানে তোমার জাস্ট এরকম দেখবে। আর আমি মনে করি না ভাঙানোর দরকার, এর জন্য নাম্বার কাটে না। আর দুই হচ্ছে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। 15-20 সেকেন্ড যে কত ইম্পর্টেন্ট সেটা তুমি ভাবতেও পারবা না। ভর্তি পরীক্ষা একবার বসো, বসলেই বুঝতে পারবা। বুঝতে পারছো? ভর্তি পরীক্ষা একবার বসো, বসলে বুঝতে পারবা। দেখো, 4 টু দি পাওয়ার ওমেগা প্লাস 3 সমান 8 টু দি পাওয়ার ওমেগা - 1 হইলে ওমেগার মান কত? ওমেগা সমান কত? আচ্ছা, বের করি আমরা। এখন এটা আমরা এভাবে বের করতে পারি না, 2 স্কোয়ার। 4 সমান কি? 2 স্কোয়ার। আর এটা সমান হচ্ছে 2 কিউব, তার উপর ওমেগা - 1। তাহলে এটা আমরা সমান 2 টু দি পাওয়ার 2 ওমেগা মাইনাস +6 গুণ করে দিলাম জাস্ট, সমান 2 টু দি পাওয়ার 3 ওমেগা - 3। এখন একটা কথা বলি, a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে যদি হয় তাহলে x সমান y হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মানে একটা থিওরি, সূচকের নিয়ম। মনে আছে তোমাদের 9 10 যে সূচক পড়ছিলা? তাহলে এখানে 2 টু দি পাওয়ার যা থাকবে, 2 টু দি পাওয়ার সেটার মানে সমান হবে, দুটা ইকুয়াল হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 ওমেগা + 6 সমান 3 ওমেগা - 3। তাহলে আমাদের এখান থেকে পাওয়া যায় ওমেগা সমান 9। ঠিক আছে, দেখো জাস্ট একটা হিসাব করছি, জাস্ট 2 ওমেগাটা ওই পাশে নিছি আর -3 এ পাশে নিছি। তাহলে ওমেগা সমান 9 আসে। ক্লিয়ার? এই অঙ্ক বুঝতে সমস্যা হয়েছে? বলো, এইসব অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়া তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। বলো, তোমাকে আমি অনুৎসাহিত করতেছি না, কিন্তু উৎসাহ অবশ্যই দেই, তুমি ভালো করবা। কিন্তু এই রকম অঙ্কগুলা মানে সাধারণত একলাই পারা যায় আর কি। দেখো, 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 মান বের করতে বলছে। আর ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 + e টু দি পাওয়ার x। এখন এটা সাধারণ ভাবে করা যায় না, প্রথমে আমাদেরকে 1 + e টু দি পাওয়ার x সমান যদি আমরা z ধরি, তারপর যদি আমরা হচ্ছে পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x হয় dx সমান dz। অর্থাৎ আমাদের e টু দি পাওয়ার x dx সমান আমরা dz লিখতে পারি। ঠিক আছে, আর লিমিট চেঞ্জ করার দরকার নাই, এটা একটা ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি না, মানে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ভুল পদ্ধতি, টাইম ওয়েস্ট হয়। বুঝতে পারছো? লিমিট চেঞ্জ করা টাইম ওয়েস্ট হয় এক ধরনের। তাহলে ln 2, তাহলে হচ্ছে e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে আমাদের dz। অনেকে ভাবে যে এটা নাম্বার, ফুল নাম্বার দিবে কিনা। হ্যাঁ, নাম্বার দিয়ে দেয়, কোনো সমস্যা করে না। আমি দেখছি অনেক, আমি দেখছি, নিজে দেখছি, এটা নাম্বার দিয়ে দেয়, কোনো সমস্যা করে না। এখন 1/x 1/z, এটার ইন্টিগ্রেশন কি? 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লন জেড। ঠিক আছে, এখন লন জেড, এখন কথা হচ্ছে আমরা তো এই লন টু 0, এটা কিসের মান? সেটা আমাদের এক্স থাকাকালে ছিল, যখন এক্স ছিল তখন হচ্ছে আর আমাদের এই মানটা ছিল। কিন্তু আমাদের তো এখন জেড, কিন্তু আমাদের জেড রাখা যাবে না, তাই জেড এর মান আমরা কি ধরছিলাম? 1 + e টু দি পাওয়ার x। সেটা আমাদেরকে বসায় দিতে হবে। বুঝতে পারছো?
এই কারণে লিমিট চেঞ্জ করার দরকার নাই। এখন আমরা একটু বসাই দেই, তাহলে লন 1 + e টু দি পাওয়ার লন 2 মাইনাস লন 1 + e টু দি পাওয়ার 0, তাইলে লন ই আর লন সমান কি টু, ইউ আর লন সমান বাদ হয়ে যায়, তাহলে হচ্ছে কেন 2 থাকে, 2 আর হচ্ছে 1 কত হয় 3, লন 3 মাইনাস লন e টু দি পাওয়ার 1 সমান আমাদের কত, e টু দি পাওয়ার 1 সমান আমাদের, সরি e টু দি পাওয়ার 0 সমান আমাদের 1, তাহলে 1 আর 1 কত 2, তাহলে আমাদের লন 2, অর্থাৎ আমরা এটা লিখতে পারি লন 3 ডিভাইডেড বাই 2, লগারিদমের নিয়ম, সাধারণ নিয়ম আর কি, ঠিক আছে, বিয়োগের নিয়ম। আশা করি বুঝতে পারছো, এটাই আমাদের সঠিক উত্তর হবে। শেষ আমাদের অঙ্কে প্রশ্ন মাত্র আহ 6টাই, 8টা প্রশ্ন ছিল। তো আমাদের 2টা প্রশ্ন হচ্ছে গিয়ে খুবই আউট অফ সিলেবাস, যেটা কিনা আমি চেষ্টা করে দেখলাম সেগুলো আমাদের দ্বারা সম্ভব না, না অন্তত আমার দ্বারা সম্ভব না, আমি এইচএসসি 22 ব্যস্ত। সেক্ষেত্রে আমরা শর্ট সিলেবাস আর কি, শর্ট সিলেবাস প্রোডাক্ট আমরা, আমাদের দোষ নাই ভাই, আমাদের ফুল সিলেবাস দিলে আমরা পড়তাম। একটা কথা আছে না, ঠেলার নাম বাবাজি। তো আমাদের যদি ফুল সিলেবাস দিত, আমরা ঠেলায় পরে পড়তাম, কিছু করার ছিল না। এখন সুবিধা দিছে সরকার, আমরা তো সুবিধা নিবই। তো ওই আর কি, সুবিধার শিকার হয়ে এমন একটা অবস্থায় পড়ছি এখন, অনেক কিছু সমস্যা হয়ে যায়। ভার্সিটিতে ক্লাস করতে গেলে আউট অফ সিলেবাস যেগুলো মানে ছিল, সেগুলো থেকে অনেক কিছু আসে, অনেক কিছু স্যাররা পড়ায়, টিচাররা পড়ায়, সেগুলো আমাদের নিজে এখন আবার নতুন করে পড়তে হয়। একটা বিরাট সমস্যা আর কি। দেখো, পদার্থবিজ্ঞানের প্রথম প্রশ্নটা, বক্রপথে চলমান কোন কণার অবস্থান এস দেওয়া আছে, কোন কণার একটা অবস্থান দেওয়া আছে হচ্ছে আমাদের 1 নম্বরটা এস। দেখো আমি একটা কথা বলি, ভর্তি পরীক্ষায় তোমরা অনেকে এই ধরনের চিন্তা করো যে এটা আমরা জানি, ক হতে পাই, এটা 1 নম্বর সমীকরণ হতে পাই, এগুলো কোনো কিছু লেখার দরকার নাই, তুমি জাস্ট অঙ্কটা পারো, সেটা তুমি জাস্ট মানে করবা, মানে খাতায় একটু লিখবা, লেখার পর জাস্ট শেষ পর্যন্ত অ্যান্সারটা তুমি দেখাবা আর প্রসেসটা তুমি দেখাবা। টিচার জাস্ট দেখতে চায় তোমার প্রসেসটা ঠিক আছে কিনা, তুমি এই নিয়মটা জানো কিনা, ঠিক আছে, আর তোমার অ্যান্সারটা হচ্ছে গেল তোমার সঠিক হয়েছে কিনা, এটা দেখে। তোমাকে এটা দেখে না যে আহ, মানে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো দেখে না, আমরা জানি, তারপর হচ্ছে ক হতে পাই, তারপর হচ্ছে অমুক সূত্র হতে পাই, এগুলা কিছু দরকার নাই। তুমিও সূত্রটা জানো, এনাফ হয়ে গেছে। আর তুমি কই থেকে শিখছো ওটা কোনো দরকার আছে, শিখছো এটাই এনাফ, তাই অত দেখানোর দরকার নেই। t³ i প্লাস, এখানে ক্যাপ ছিল, এখানে হয়তো ক্যাপ ওঠে নাই, t² j², ঠিক আছে। টি সমান 1 সেকেন্ড হলে, 1 সেকেন্ড সময়ে কণার বেগ ও ত্বরণের মধ্যকার কোণটা, আচ্ছা বেগ নির্ণয় করি, তাহলে বেগ নির্ণয় করতে আমাদের এস কে যদি একবার টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা বেগ পাবো। তাহলে এটা কি হয়, 3t² i ক্যাপ প্লাস 2t j ক্যাপ। আচ্ছা, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম জাস্ট। এখন আমাদের কণার বেগ আর ত্বরণও বের করতে হচ্ছে, ত্বরণ বের করতে গেলে কি করা লাগে, আমাদের বেগকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে টির সাপেক্ষে। তাহলে এটা আমাদের কি হয়, 6t i ক্যাপ প্লাস 2j ক্যাপ, ঠিক আছে, 2j ক্যাপ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এখন এটা আমরা এর মধ্যকার কোণ নির্ণয় করতে বলছে, বুঝতে পারছে, এই মনে করো এটা হচ্ছে গিয়ে একটা আহ রেখা, আর একটা এটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা মনে করো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে এ। এখন আমরা সূত্র কি জানি, ভি এ এদের ডট গুণফল, v.a সমান ভি এ কস থিটা, এটা তো সূত্র জানি। তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি, থিটা সমান হচ্ছে লিখতে পারি ভি ভেক্টর ভি ডট ভেক্টর এ ডিভাইডেড বাই ভি এ, সরি এখানে কজ ইনভার্স দিতে হবে, কজ ইনভার্স, ঠিক আছে, এটা দিতে হবে আর কি। তাহলে এটা সমান কজ ইনভার্স ভি আর এর মধ্যে হচ্ছে আমাদের ডট গুণ ফল করতে হবে। তাহলে ডট গুণ ফল করতে গেলে এই 3t² আর 6t গুণ করতে হবে, 3t² আর 6t গুণ করতে হলে আমাদের কি করা লাগবে, আহ 3t² আর 6t গুণ করলে আমাদের হচ্ছে 3 6 18, 18t³ হবে, 18t³। আবার হচ্ছে 2t আর হচ্ছে 2 গুণ করলে আমাদের কত হয়, 4t হবে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে ভি আর এ আলাদা আলাদা মান বের করতে হবে, আলাদা আলাদা মান বের করতে গেলে কি করা লাগে, তাহলে এটা আমাদের হচ্ছে 9t⁴ প্লাস হচ্ছে 4t², ঠিক আছে, ইনটু √ এর মান বের করতে কি 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 করা লাগবে, 3 6 6 36t² প্লাস
4। ঠিক আছে? এখন জাস্ট আমরা টির জায়গায় আমাদের 1 বসায় দিব। এই যে আমাদের বলে দিছে টি সমান 1। এটা তোমরা চাইলে আগেও বসাতে পারো। আমার ভুল হয়েছে। আমি একটু আগে বসালে ভালো হতো। কারণ এখন করাটা জটিল হয়ে যাচ্ছে। আমরা ডিরেক্ট বসাবো। 1 বসালে আমাদের এটা 1 ই হয়ে যায়। প্লাস এটা 4 হয়ে যায়। আবার রুট ওভার এখানে 90 টু দি পাওয়ার 4 মানে এটা শুধু 9 ই হয়ে যায়। প্লাস 4 রুট ওভার এটা হচ্ছে 36 প্লাস 4। তাহলে আমরা এটা একটু ডিরেক্ট ক্যালকুলেটর দেখা দিচ্ছি কারণ আমার একটু জায়গা স্বল্পতা। তাও 18 আর 4 কত 22। এটা হচ্ছে রুট 13 আর হচ্ছে রুট ওভার 40। তাহলে 22 ডিভাইডেড বাই রুট ওভার 13 গুণন 40। এটা হলো আমাদের কজ ইনভার্স। তাহলে এটা আমাদের অ্যাঙ্গেল আসতেছে 15.25 15.25। ঠিক আছে, 15.25 ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রিতে আসবে, আবার রেডিয়ান লিখো না। এটা কিন্তু ডিগ্রিতে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা কি। তোমাদের বলছে একটা বক্ররেখার কোণার অবস্থান ভেক্টর এস দেওয়া আছে। কোণার অবস্থান ভেক্টর এস দেওয়া আছে। তাহলে আমাদের বলছে হচ্ছে আমাদের বেগ আর ত্বরণের মধ্যকার কোণ। তাহলে বেগ বের করতে গেলে কি এস কে এস টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 নম্বর সমীকরণ এটা পাইলাম। তারপর হচ্ছে টি কে এ এ সাপেক্ষে বের করা লাগে। আবার ত্বরণ বের করব। ভি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাই। এটা পাইলাম। এখন এইখানে তোমরা টির মানটা বসায় দিলে পরে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমি বসাই নাই যেহেতু আমি পরবর্তীতে বসেছি, তবুও সমস্যা নাই, উত্তর একই আসবে। বুঝতে পারছো? পরবর্তীতে আমাদের যে সূত্র বি এ ডট মানে ভেক্টর ডট গুণফলের যে সূত্র, সেই সূত্র বসায় আমরা জাস্ট মানটা বের করছি। ক্লিয়ার? সমস্যা আছে কোনো? বলো। বলো কোনো সমস্যা আছে কিনা বলো, তারপরেও যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাবা। আর একবার ভিডিওটা দেখবা, না হলে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমার জন্য আর একটা ভিডিও বানায় দিব। দরকার শর্ট একটা ভিডিও বানায় তোমাকে লিংক দিয়ে দিলাম। ঠিক আছে? একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছে। এর আনুভূমিক বেগ নির্ণয় করো। এখন পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষস্থ ত্বরণ দেওয়া থাকে। যাই দেওয়া থাকুক, দেওয়া আছে, ভালো কথা রাখলাম। কিন্তু আমরা হচ্ছে এইভাবে বের করবো। অনুভূমিক বেগ বের করতে বলছে, তাহলে তার মানে হচ্ছে ভি বের করতে বলছে, তাই না? তাহলে ভি সমান কি জানি আমরা, রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাই আমরা এটা দিয়ে করবো, আমরা আর এক্সট্রা কোনো কিছু করবো না। তাহলে আমরা জির মান কত জানি, 6.673 ইন্টু 10⁻11। এম কত জানি, এম হচ্ছে আমাদের পৃথিবীর ভর, 6 × 10⁻24 কেজি ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর কত আমাদের হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। এটা হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আর আর এইচ কত, 700 কিলোমিটার উচ্চতা, তার মানে 700 ইন্টু 10⁻³ ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসা দেই, ডিরেক্ট ক্যালকুলেটরে বসা দিবা, তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। 6.673 into 10⁻11 into 6 into 10⁻24 divided by 6.4 into 10⁻6 plus 700 into 10⁻10²। এটা আমাদের উত্তর আসতেছে হচ্ছে 7509। তোমরা দেখতে পাচ্ছ কিনা? 7509, 7509 দশমিক 43। এটা কি বেগ বের করছি, তাহলে কি মিটার পার সেকেন্ড। আমরা তো সবই এসআই এককে বসাইছি, তাহলে এটা উত্তর বেগের এককটাও মিটার পার সেকেন্ডে আসবে। এভাবেই করতে হবে, এটাই সহজ পদ্ধতি। একদম সহজ প্রশ্ন আসছে এটা। সবগুলাই সহজ প্রশ্ন আসছে, আমি যতগুলো প্রশ্ন দেখালাম সবগুলাই সহজ প্রশ্ন। কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে আহ 6000 রেখা আছে। এর ভিতর 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের অপবর্তন কোণ কত? তার মানে আমাদের অ্যাঙ্গেল বের করতে বলছে, এটা বুঝতে পারছো? অ্যাঙ্গেল বের করতে বলছে। তাহলে আমরা বের করব, সমস্যা নাই। আমরা একটা সূত্র জানি না, ডি সাইন থিটা সমান এন ল্যামডা। অপবর্তন বলছে, তাহলে অপবর্তনের ক্ষেত্রে আমাদের সূত্র জানি ডি সাইন থিটা সমান এন ল্যামডা। ঠিক আছে, তাহলে আমাদের থিটা সমান কি? আচ্ছা, থিটাটা পরেই বের করি। যেহেতু আমাদের গ্রেটিং দেওয়া আছে, গ্রেটিং দেওয়া থাকা মানে কি, আমাদের হচ্ছে ডি সমান হচ্ছে এন 1/n। ঠিক আছে, গ্রেটিং অর্থ হচ্ছে ডি সমান 1/n। তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই ডি সমান হচ্ছে 1/n, মানে সাইন থিটা বাই এন সমান এন ল্যামডা। অতএব থিটা সমান আমরা কি লেখা যায়, সাইন ইনভার্স
সাইন ইনভার্স এন ল্যামডা এন। ঠিক আছে, আমরা জাস্ট লিখে নিলাম। এখন আমরা ইয়াগুলা লিখবো যে আমাদের কি কি দেওয়া আছে। ঠিক আছে, কি কি দেওয়া আছে বলো। আমাদের এখানে দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে 6,000 রেখা আছে। আমরা এসআই এককে নিব সবগুলা, তাই না? যদি 1 সেন্টিমিটারে যদি 6,000 রেখা থাকে, তাহলে 1 মিটারে কি অবশ্যই বেশি থাকবে। 1 সেন্টিমিটার তো ছোট, আর 1 মিটার তো বড়, তাহলে 1 সেন্টিমিটারে যদি 6,000টা রেখা থাকে, 1 সেন্টিমিটারে তো আরো বেশি থাকবে, এটা তো বোঝার কথা। তাহলে আমাদের এই এন সংখ্যা কত? এন হচ্ছে কারণ আমাদের 6,000 ইন্টু 100। কারণ কি 1 সেন্টিমিটার সমান কি 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। তাহলে এত সংখ্যক, অর্থাৎ হচ্ছে 6 × 10⁻³ আর 2 কত 5, 10⁵ সংখ্যক। ঠিক আছে, এতগুলা হচ্ছে রেখা আছে। ল্যামডা কি দেওয়া আছে? ল্যামডা হচ্ছে 5,896 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে মিটার নিতে চাইলে 10⁻⁻10 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের দ্বিতীয় এন এর মান কত, ক্রম কত, এন হচ্ছে আমাদের 2 হবে, দ্বিতীয় চরমের কথা বলছে। তাহলে আমরা একটু মানগুলো বসাই দিই। থিটা সমান সাইন ইনভার্স এন হচ্ছে 2, ল্যামডা হচ্ছে 5,896 ইন্টু 10⁻⁻10 ইন্টু এন, এন হচ্ছে আমাদের 6 ইন্টু 10⁵। দেখো কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, ডিরেক্ট ক্যালকুলেটরে বসা দিবা। আর আমি যে ভার্সিটি অ্যাডমিশন যে কোশ্চেন সমাধান করে দেখেছি, সেখানে দেখবা যে আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাচ্ছি, সেখানে আমি একটা দিনও আমি ক্যালকুলেটর হাতে নেই নাই, বুঝতে পারছো? আর এখানে তো তোমার ক্যালকুলেশন পারমিশন আছে, ক্যালকুলেটর পারমিশন আছে। আর এগুলা যে প্রশ্ন, এগুলাতে তোমাদের ক্যালকুলেটর লাগবে, তাই আমি ক্যালকুলেটর হাতে নিতে বাধ্য। এখানে কিছু করার নাই। তাহলে অ্যাঙ্গেল আসলো আমাদের 45.03। ঠিক আছে, 45.03 ডিগ্রি। এটা হচ্ছে 45.03 ডিগ্রি আসবে অ্যান্সার। ওকে, 3 নম্বর প্রশ্নটা সহজ ছিল। 4 নম্বর প্রশ্ন আসবো আমরা এবার। আচ্ছা, তোমরা অনেক প্রশ্নের পিডিএফটা চাও, প্রশ্নের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেই। ডেসক্রিপশনে প্রশ্নের পিডিএফ দেই, তারপর অন্যান্য প্লে লিস্টের ভিডিও দিয়ে দেই। আহ, সবগুলো দিয়ে দিছি, ভার্সিটির প্রশ্নের যে প্লে লিস্ট আছে সবগুলো দিয়ে রাখছি। তোমরা তো দেখো না, সবগুলো ভিডিও দেখবা। 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 3.6 × 10⁻⁻19 জুল গতি শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ওই ধাতুর কার্যাপেক্ষক বের করো। কার্যাপেক্ষক কি ওমেগা নট, এটা সমান আমাদের কি, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, ওমেগা নট আমাদের বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে ই সমান জানি হচ্ছে আমাদের ওমেগা নট প্লাস কে ম্যাক্স। কে ম্যাক্স হচ্ছে আমাদের সর্বোচ্চ গতিশক্তি। আমাদের ওমেগা নট বের করতে হচ্ছে, তাহলে ওমেগা নট সমান কি জানি, ই মাইনাস কে ম্যাক্স। ঠিক আছে, ই মাইনাস কে ম্যাক্স। ঠিক আছে, কে ম্যাক্স বারবার না লিখে আমি কে লিখলাম, কারণ আমার লেখা তো কষ্টকর। কারণ এই ই সমান আমরা কি জানি, এইচ এফ, যেহেতু আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, এইচ এফ মাইনাস কে লেখা যায়। তাহলে মানগুলো বসাই দেই। তাহলে হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু এফ কত আমাদের 4 × 10⁻15। একটু ব্র্যাকেট দিয়ে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মাইনাস কে, কে ম্যাক্স, কে ম্যাক্স হচ্ছে আমাদের কত, সর্বোচ্চ গতিশক্তি। তাহলে 3.6 × 10⁻⁻19 জুল। তাহলে এটা আমাদের বিয়োগ করে যা হবে ওইটা আমাদের কার্য সাপেক্ষ ওমেগা নট। তাহলে আমরা একটু করি। 6.626 × 10⁻34 ইন্টু 4 × 10⁻15 মাইনাস 3.6 × 10⁻⁻19। ওকে, দেখো আমাদের এটা উত্তর আসছে হচ্ছে 2.2904 × 10⁻⁻18। 18 কি এটা জুল হবে কিন্তু, ঠিক আছে। এই যে দেখো অ্যান্সারটা, দেখা যায় কি, জানি না আসলে দেখা যায় কিনা। এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, একদম বেসিক থেকে আসছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা বলছে এটা মোটামুটি একটু মানে অন্যান্য প্রশ্নের তুলনায় একটু ডিপ বলছে, কিন্তু খুব কঠিন না, কোনো প্রশ্ন আমি এখন পর্যন্ত কঠিন পাইনি। ঠিক আছে, তো তোমাদের এই নাম্বারগুলো হাতছাড়া করা যাবে না। যেগুলো কঠিন সেগুলো তো একটু হাতছাড়া হতেই পারে, কিন্তু যেগুলো সহজ সেগুলো হাতছাড়া করা যাবে না, বুঝতে পারছো? ভর্তি পরীক্ষায় তোমার চান্স হবে যেগুলো সবাই পারে সেগুলা দিয়ে। ঠিক আছে, আর চান্স মিস হবে যেগুলো পারতেছো না, সেগুলো না পারলে সমস্যা নেই। তুমি যেগুলো পারো কিন্তু অ্যান্সার করতে পারতেছো না, সেটাই যদি তুমি ভুল করো, তাহলে এবার তোমার চান্স মিস। বুঝতে পারছো? কারণ তুমি যেটা পারো সেটা আরেকজনও পারে, কিন্তু
তুমি লিখতে পারতেছো না, সে কিন্তু লিখে ফেলতেছে। সে কিন্তু মানে যে ইয়া হয়ে তোমার আগে চলে যাচ্ছে, আর তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে না। তাহলে তো সেও লেখা নাই তুমিও লেখা নাই, ইকুয়াল। দেখাও যে কোনো বস্তুকে ন্যূনতম 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মহাশূন্যের দিকে ছুড়ে মারলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কাটিয়ে উঠতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ আচ্ছা, এটা আমাদের বের করতে বলছে, তাই না? আমাদের হচ্ছে কি, আমাদের ওই বেগটা বের করতে বলছে, যে আমাদের ওই যে ইয়া কি বলে এটা, ভুলে গেলাম। 11.2 কিলোমিটার পার সেকেন্ড, দেখো কোন সময় কি জিনিস ভুলে যায় না। আচ্ছা, তো আমরা কাজ করি আগে। আমরা পৃথিবীর কোন বস্তুর বল সমান কি জানি, বল এফ সমান কি জানি, এ জি এম এন ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, ঠিক আছে, এই আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। এখন আমাদের কাজের সূত্র কি জানি, কাজ হচ্ছে গিয়ে কোনো বস্তুকে যদি এখান থেকে যদি আমি ড্রিল শুরু, আমরা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে থাকি, বুঝতে পারছো? এখান থেকে মনে করো এই যে কি দেখাবো, মনে করো এই কলমটা আমরা ড্রিল ছুঁড়ে মেরে বাইরে পাঠাতে চাই, কিন্তু এমন ভাবে পাঠাবো যেন সে আবার মাটিতে না পড়ে, ঠিক আছে? তাহলে আমাদের কৃত কাজ লাগবে। তাহলে এই কৃত কাজটা আমাদের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে ডাব্লু বের করতে হবে। ডাব্লু বের, কৃত কাজ ডাব্লু সমান আমরা কি জানি, কৃত কাজ ডাব্লু সমান হচ্ছে আমাদের যে বল লাগবে সেই বলের ইন্টিগ্রেশন লাগবে। তাহলে এফ ডি আর, কারণ এখানে ব্যাসার্ধের সাপেক্ষে, কিভাবে ব্যাসার্ধের সাপেক্ষে দেখো, আমরা পৃথিবীর পৃষ্ঠে আছি, তার মানে কি আমাদের লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট আর, আর ব্যাসার্ধ আর, আর হচ্ছে আমরা এটা বস্তুটাকে পাঠাতে চাইবো না একদম মহাশূন্যে, তাহলে আমাদের ইনফিনিটি দিতে হবে না, এটা হায়ার লিমিট ইনফিনিটি। তাহলে আমরা একটু লিখি, ইন্টিগ্রেশন অফ আর ইনফিনিটি, এফ সমান হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর। তাহলে আমরা একটু ইন্টিগ্রেশনটা করেই ফেলি। জি এম এম এটা তো আমাদের ধ্রুব অংশ, তাহলে এটা আমরা বাইরে বের করে নিয়ে আসি। তাহলে জি এম এম ইন্টু 1/r², 1/r² এটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে হচ্ছে -1/r। তাহলে লিমিট হচ্ছে গিয়ে ইনফিনিটি, আর হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে লোয়ার লিমিট আর। তাহলে এটা সমান আমরা লিমিটটা বসায় দেই, তাহলে জি এম এম, এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, আর স্মল এমটা হচ্ছে আমাদের যে বস্তুটা নিক্ষেপ করতেছি সেই নিক্ষিপ্ত বস্তুর ভর। তাহলে এখানে আমাদের -1/ইনফিনিটি, মাইনাস মাইনাস প্লাস 1/r, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের জি এম এম ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কৃত কাজ, কোন বস্তুকে বাইরে ছুঁড়ে মারতে কৃত কাজ। এখন কথা হচ্ছে অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে কিনা। এখন কোন বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, তাহলে সেটা অবশ্যই গতি শক্তি অর্জন করবে। তাহলে এই গতি শক্তিটা আমার কি, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? ও সরি, এটা মনে আসছে, এখন মুক্তি বেগ দেখো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুক্তি বেগ। দেখো কোন সময় কোন জিনিস ভুলে যায় আর কি হয়। তাহলে এই গতি শক্তিটাই তো আমাদের এই কৃত কাজের সমান হবে, তাই হবে না? জি এম এম ডিভাইডেড বাই আর, এটার সমান হবে। তাহলে আমাদের বেগ বের করব, তাহলে বেগ ভি স্কোয়ার সমান আমরা কি জানি, এই এম আর এম কাটা গেল, তাহলে হচ্ছে কি আমাদের √2 জি এম ডিভাইডেড বাই আর, তাই আসতেছে। তাহলে এটা আমরা মানটা বসা দেই, মানটা বসা দিলে আমাদের কি হবে, 2 × জি, জি কত, 6.673 × 10⁻11 এম কত আমাদের হচ্ছে গিয়ে পৃথিবীর ভর, অর্থাৎ 6 × 10⁻24 ডিভাইডেড বাই আর। আর কি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, 6.4 × 10⁻6। এখন এটা আমরা ক্যালকুলেটর বসায় দেখি কত আসে। √2 × 6.673 × 10⁻11 × 6 × 10⁻24 ডিভাইডেড বাই 6.4 × 10⁻6। দেখো আমার এটা আসলো হচ্ছে 11185.65 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা আমরা কিলোমিটারে নিব, তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলেই দেখো এই যে এখান থেকে আমাদের 2 ঘর 3 ঘর আগে চলে আসবে, আর এখানে কিলোমিটার দিয়ে দেবে, মানে আমি একটু জায়গা নাই দেখে করে দিলাম এইভাবে, ঠিক আছে? তার মানে কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটাই তো লেখা যায়, এটাই তো আমাদের চাইছে। তো এটাই আমাদের সঠিক উত্তর।
বুঝতে পারছো কি? এটা সহজ প্রশ্ন, বুঝতে তো পারার কথা। যদি একটু না বুঝো তাহলে আরেকবার একটু, যে কোনো প্রশ্ন আরেকবার যদি বুঝতে না পারো তাহলে আরেকবার একটু রিপিট করে শুনবা, তাহলেই বুঝতে পারবা আশা করা যায়। একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 15 মিটার। ঠিক আছে, এই যে তোমাদের একটু বলে রাখি, বর্তমান সময় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ এ, বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে। অর্থাৎ ভারত থেকে বিশাল মানে ডম্বুর বাঁধ, অর্থাৎ ত্রিপুরায় একটা বাঁধ আছে ডম্বুর বাঁধ। এই বাঁধও খুলে দেওয়ার কারণে বিশাল পানির বিশাল পরিমাণ পানি বাংলাদেশের ভিতর প্রবেশ করছে, এই অঞ্চলগুলো সম্পূর্ণ প্লাবিত করছে। তো এই ধরনের সিচুয়েশন প্রতি বছরই বাংলাদেশ মোকাবিলা করে। তোমাদের কাছে অনুরোধ, তা তোমরা আমার অনেক মানে ভালো খারাপ বা ভালো খারাপ বলবো না, মানে আহ সব ধরনের পর্যায়ের মানুষই তোমরা আমার ভিডিও দেখো আশা করি। তো তোমরা যে যার জায়গা থেকে তোমরা তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করবা। যদি সেখানে যে পরিশ্রম করতে না পারো, তাহলে বিভিন্ন মাধ্যমে যদি আর্থিক সহায়তা করতে পারো। যদি আর্থিক সহায়তা না করতে পারো তাহলে শারীরিক সহায়তা করতে পারো। তারপর হচ্ছে, শক্তি প্রয়োগের মাধ্যমে তুমি সেখানে পরিশ্রম করে সহায়তা করতে পারো। তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে পারো যে কোনো সময়, বাংলাদেশ তোমার দেশ, বুঝতে পারছো? বাংলাদেশ তোমার দেশ, আমার দেশ, এই সবার দেশ। এখানে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ থাকবে না। এটা অসাম্প্রদায়িকতার বাংলাদেশ হবে, বুঝতে পারছো? এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। ঠিক আছে, তোমার ধর্ম তুমি পালন করবা, ঠিক আছে, আমার ধর্ম আমি পালন করবো, এখানে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আহ সবাইকে মানুষ হিসেবে সম্মানটা করব। ঠিক আছে? ফেনীতে কে হিন্দু, কে মুসলিম, কে কোন গোত্র, কে নোয়াখালীতে কি ধরনের মানুষ, এই ধরনের চিন্তা ভাবনা আমরা কেউ করব না। তুমি না, আমি না, আমরা কেউ করব না। ঠিক আছে, এই বার্তা সবার মাঝে পৌঁছে দেবা। আর যার যেরকম অবস্থা সেই অনুসারে আর্থিক সাহায্য করতে পারো, পরিশ্রম দিয়ে সাহায্য করতে পারো। আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, শুধু এই বছর না, সামনের বছরগুলোতে বাংলাদেশে, যেটা বলতেছি, বাংলাদেশে প্রতি বছরই এই ধরনের বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে হয়। এই সময় তোমরা সবার এই দেশের পাশে থাকবে আশা করি। ছাত্র সমাজ, তোমরা এখন ছাত্র অবস্থায় আছো, এখন যদি পাশে থাকতে না পারো তাহলে ভবিষ্যতে তোমাদের এই সংকীর্ণতা আরো বেড়ে যাবে। বুঝতে পারছো? তোমরা আরো আস্তে আস্তে দেশের প্রতি মানে দূরে চলে যাবে, দেশ থেকে দূরে চলে যাবে, এটা আর কি। তাই এখন থেকে যতটুকু পারো প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। এদেশ তো তোমাকে ভালোবাসে, তুমি এদেশকে ভালোবাসবে, বুঝতে পারছো? লাভ বাংলাদেশ, লাভ বাংলাদেশ, লাভ বাংলাদেশ। ঠিক আছে, অনেক কথা বললাম। প্রশ্ন, এবার পড়াশোনায় চলে আসি। একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 15 মিটার। 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনের ব্লেডগুলোর ওপর কত কেজি পানি পড়বে? ঠিক আছে, এটা সহজ কথা বলছে যে আমাদের এটার হচ্ছে কি, আমাদের ক্ষমতা হচ্ছে 5 মেগাওয়াট, অর্থাৎ 5 × 10⁶ ওয়াট। এখন বলছে যে এটার উচ্চতা হচ্ছে, বাঁধটার উচ্চতা হচ্ছে 15 মিটার। ঠিক আছে, এখন বলছে ব্লেডের ওপর কত কেজি পানি পড়বে। ঠিক আছে, তার মানে ভর চাইছে এম, তাই না? ভর চাইছে এম চাইছে। তাহলে আমরা কি জানি, পি সমান কি জানি, mgh/t, mgh/t। তাহলে আমাদের ভর চাইছে, তাহলে ভর এম সমান আমরা কি লিখতে পারি, pt/gh, তাহলে পি হচ্ছে আমাদের কত, 5 × 10⁶। টি কত, টি হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে বলে দিয়েছে, তাহলে 1 বসাবো। আর হচ্ছে জি হচ্ছে 9.8 × এইচ, কত আমাদের উচ্চতা 15 মিটার। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে বসাবো। দেখো তোমরা, 5 × 10⁶ /9.8 × 15, তাহলে আমাদের কত আসতেছে, 34,013.61। এই যে দেখো, এটা এত কেজি পানি ফেলতে হবে প্রত্যেক সেকেন্ডে। যদি আমরা 5 মেগাওয়াট বিদ্যুৎ চাই, তাহলে প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে এত কেজি পানি একটা ব্লেডের উপর ফালাতে হয়। এই যে বাদে ব্লেড থাকে, মানে বিদ্যুৎ উৎপাদন করার জন্য একটা ব্লেড থাকে, পাখা থাকে, আহ, পাখাগুলোকে ব্লেড বলা হয়। এত কেজি, এটা অনেকটা অসম্ভবের মতো আর কি। না, অসম্ভব না, মানে বড় বড় বাঁধ গুলাতে এটা হয় আর কি। 7 নম্বর প্রশ্নটা। সকালবেলা, সকালবেলা পাখি কলকল শব্দ করে, অনেক সুন্দর লাগে। দেখো,
একটি 120 মিটার, সরি, একটি 120 ওয়াট এবং 60 ভোল্ট বাতিকে 100 ভোল্ট ডিসি লাইনে লাগানো হলো। পূর্ণ উজ্জ্বলতার জন্য বাতির শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে? তার মানে এই যে চিত্রটা আমাদের ছিল না, চিত্রটা তোমরা একটু দেখা যাচ্ছে কিনা একটু দেখে নাও। দরকার একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আহ তো এইটা হচ্ছে এই যে এখন হয়তো দেখা যাবে, এখন হয়তো সম্পূর্ণ প্রশ্নটা এবং চিত্রটাও দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমাদের আর এস টা বের করতে বলছে, বুঝতে পারছো কত রোধ, এই মনে করো আর এস টা, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, বের করো। এখন বলছে আমাদের যে বাল্বটা আছে, এই বাল্বটা হচ্ছে কি আমাদের ওয়াট কত, ক্ষমতা কত, পি সমান আছে 120 ওয়াট দেওয়া আছে, আর হচ্ছে আমাদের ভোল্টেজ কত দেওয়া আছে, 60 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা রোধ বের করতে পারি না? রোধ, এই বাল্বটার রোধ বের করতে পারি। আমরা কি পি সমান কি জানি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখো, তাহলে এই এলটা, এই আরটা হচ্ছে আমাদের এই আর এল। তাহলে আমরা একটু বের করি, ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে আমাদের 60 ভোল্ট দেওয়া আছে, 60 স্কোয়ার ডিভাইডেড বাই, সরি আমরা তো আর টাই বের করবো, আর এল টাই বের করবো। তাহলে আমাদের আর এল সমান হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই পি। বি স্কোয়ার হচ্ছে আমাদের 60 স্কোয়ার ডিভাইডেড বাই পি হচ্ছে আমাদের 120। তাহলে এটা আমরা যদি বের করি, তাহলে আমাদের কত আসে, 60 স্কোয়ার ডিভাইডেড বাই 120। তাহলে আমাদের আর এল আসে হচ্ছে আমাদের 30 ওহম। ঠিক আছে, এই যে এই আর এলটা হচ্ছে আমাদের 30 ওহম। এই লাইটটার আমাদের রোধ হচ্ছে 30 ওহম। তাহলে এই লাইটের ভিতরে তড়িৎ প্রবাহ কতটুকু হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান কি জানি, ভি বাই আর। তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে ভি বাই আর, তাহলে আর এল। তাহলে ভি হচ্ছে কত আমাদের 60 ভোল্ট ডিভাইডেড আর এল হচ্ছে 30, তাহলে 2 অ্যাম্পিয়ার হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এখন কথা হচ্ছে আমাদের পূর্ণ উজ্জ্বলতার জন্য আমরা একটা শ্রেণী সমবায় রোধ লাগবে, সেটা হচ্ছে আমাদের এই আর এস টা হচ্ছে আমাদের নতুন রোধ লাগানো হয়েছে। বুঝতে পারছো? এখন এই আর এস টা আমাদের বের করতে হবে, এই যে আর এস টা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ভি, মানে এখানে টোটাল ভোল্ট হচ্ছে গিয়ে 100। খেয়াল করো, টোটাল ভোল্ট 100। এই 100 ভোল্ট হচ্ছে গিয়ে আমাদের ভিএবি এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর ভিবিসি এর মধ্যে দিয়ে যাচ্ছে। খেয়াল করো চিত্রের সাথে, এখান দিয়ে ভিএ থেকে বি পর্যন্ত একটা ভোল্ট আছে, আবার এই বি থেকে সি পর্যন্ত একটা ভোল্ট আছে। তাহলে আমাদের এই ভিবিসি এটুকু কতটুকু হবে? ঠিক আছে, এটা আমরা একটু বের করি। যেহেতু আমরা আর আর এস বের করবো, তাহলে ভিবিসি সমান হচ্ছে 100 মাইনাস ভিএবি। ভিএবি কত, 60। তাহলে আমাদের কত হবে, 40 ভোল্ট। ঠিক আছে, 40 ভোল্ট হবে। এখন 40 ভোল্ট যদি হয়, তাহলে আমরা এটার সমান কি, তড়িৎ প্রবাহ তো সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ এক, কারণ কি এখানে শ্রেণী সমবায় যুক্ত। তাহলে এই ভিবিসি সমান আমরা কি জানি, আই আর এস, তাই তো জানি। তাহলে আর এস সমান আমরা কি জানি, 40 ডিভাইডেড বাই আই। আই এর মান কত পাইছি, 2। তাহলে আমাদের আর এস সমান কি, আমাদের 20 ওহম। বুঝতে পারছো কি? আমাদের এই পর্যন্ত তো বুঝতে পারছো, এই পর্যন্ত সমস্যা থাকার কথা নয়। এখন আমাদের হচ্ছে টোটাল ভোল্ট হচ্ছে কেন আমাদের 100। টোটাল ভোল্ট ধরো ভি। এখন হচ্ছে আমাদের ভি এ বি এর মধ্যে দিয়ে কিছু পরিমাণ ভোল্ট পাস হয়েছে, আর ভিবিসি এর মধ্যে দিয়ে কিছু পরিমাণ ভোল্ট পাস হয়েছে। তাহলে টোটাল ভি সমান হচ্ছে ভি এ বি প্লাস ভিবিসি। তাহলে ভিবিসি সমান হচ্ছে আমাদের 100 - 60। তাহলে 40 ওহম থাকে, 40 ভোল্ট থাকে। এখন এই 40 ভোল্ট ভি সমান কি জানি আমরা, আই আর। যেহেতু আর এস নিয়ে কাজ করতেছে ভিবিসি, তাহলে রোধটাও আর এস নিয়ে করতে হবে। তাহলে 40 সমান আই ইন্টু আর এস, তাহলে আর এস সমান 40/2 সমান 20 ওহম। আর আই এর মান 2, কারণ এটা শ্রেণীর সমবায়ে যুক্ত থাকায় রোধ তড়িৎ প্রবাহ সর্বদা একই থাকবে। ঠিক আছে, এরপরে 7, 8 নম্বর প্রশ্নটা। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি স্টেপ আপ ট্রান্সফরমারের 100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল যদি মুখ্য ও গৌণ কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1:2 হয়। তার মানে কি আমাদের N1 আর N2 এর অনুপাত বলছে হচ্ছে আমাদের 1/2। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ও ট্রান্সফরমার ক্ষমতা। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, দেখো
মুখকুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে কত আমাদের 100, মুখকুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, তার মানে V1 দেওয়া আছে আমাদের 100, তো আমাদের V2 বের করতে বলছে, এটা বের করতে বলছে। আমরা N1 বাই N2 সমান আমরা কি জানি, V1 বাই V2, ঠিক আছে। তাহলে 1/2 সমান আমরা V1 কত পাই, 100 ডিভাইডেড বাই V। তাহলে এই ভিটা বের করো, ভিটা হয় হচ্ছে আমাদের 200 ভোল্ট। এখন বলছে ট্রান্সফরমারের ক্ষমতা কত। ট্রান্সফরমারের ক্ষমতা আমরা কি জানি, গৌণকুণ্ডলীর ক্ষমতা চাইছে। ক্ষমতা আমরা কি জানি, পি সমান ভি আই। তাহলে আমাদের ভি কত দেওয়া আছে, 200 পাইছি গৌণকুণ্ডলীর ক্ষেত্রে। আই কত, আই হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের হচ্ছে 400 ওয়াট ক্ষমতা আসবে, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে উত্তর। ট্রান্সফরমার। এখন যদি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা চাইতো তাহলে হচ্ছে এই ভির জায়গায় আমরা হচ্ছে 100 ভোল্ট ব্যবহার করতাম, 100 ভোল্ট ব্যবহার করতাম, ঠিক আছে। এরপর প্রশ্নটা হচ্ছে আমাদের কি, পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটির বলের লব্ধি 80। যদি লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে 80, তাহলে মনে করো এইদিকে একটা বল আছে, মানে দুটা বল আছে, এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে আমাদের কিউ বল, কারণ এরা কি বলছে, পরস্পর লম্ব বলেই দিছে। এখন এদের লব্ধি হচ্ছে 80, তাহলে অবশ্যই এটা হবে। তাহলে এই লব্ধিটা হচ্ছে আমাদের আর হচ্ছে 80, ঠিক আছে। এখন যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে লব্ধিটা এই কোণ পির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে বল দুটির মান কত। তার মানে পি আর কিউ এর মান জানতে চাইছে, পি এর মান কি এবং কিউ এর মান কত, এটা জানতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা লব্ধির সাধারণ যে সূত্রটা আছে সেটা আমরা আগে বসাই। লব্ধির সাধারণ সূত্র কি আছে, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ঠিক আছে, কজ আলফা। তাহলে আমরা লব্ধি আর স্কোয়ার সমান হচ্ছে 80 স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। কজ আলফা কত বসাবো বলতো, আলফার মান আমরা কত বসাবো, 90 ডিগ্রি, কারণ এই দুটো পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা কত হয়, 64 শত সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কজ 90 এর মান কত, 0। তাই এটা আর কোনো কিছু বসাবো না, এই কারণে পুরোটা 0 হয়ে যায়, তাহলে 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন বলছে এরা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা আর একটা সূত্র জানি না, টেন থিটা আমরা সমান কি জানি, টেন থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে। তাহলে আমাদের টেন কত, থিটা কত, 60 ডিগ্রি, কারণ এই যে লব্ধির কোণটা, এই থিটাটা হচ্ছে আমাদের লব্ধি কোণটা। তাহলে তাহলে টেন সিক্সটি সমান হচ্ছে কিউ, কিউ সাইন আলফা, সাইন আলফার মান কত, 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ 90, ঠিক আছে। তাহলে আমরা একটু করি, টেন 60 ডিগ্রির মান কত, √3, √3 সমান কিউ সাইন 90-র মান তো 1, তাহলে কিউ ডিভাইডেড বাই কজ 90-র মান তো 0, তাহলে কিউ ডিভাইডেড বাই পি হয়। তাহলে কিউ সমান আমরা কি পাই, √3 পি পাই। তাহলে এটা আমাদের 2 নাম্বার। এখন এই 2 নাম্বারের কিউ এর মানটা এই 1 নাম্বারে বসা দেয়, তাহলে আমাদের 64 শত সমান পি স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে আমাদের পি স্কোয়ার মানটা, পির মানটা আমাদের কত আসবে, 4 পি স্কোয়ার সমান 64 শত। তাহলে আমরা পি স্কোয়ার সমান আসবে 64 শত ভাগ আমাদের 4, আর এটার উপর আবার রুট করে দিলে পরে আমরা পির মান পাবো কত, 40, ঠিক আছে। পির মান 40 পেলাম, পির মান 40 নিউটন পেলাম। তাহলে কিউ এর মান কত পাবো, 40 √3, এটাই তো পাবো, ঠিক আছে। 2 নাম্বার বসা দিলে হয়ে যায়। ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথা না, একদম বেসিক এগুলা, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলাতে এগুলা একদম বেসিক বলা চলে। যারা বুয়েটে পরীক্ষা দিবা, যারা আমার এই ভিডিও গুলো দেখতেছো, তারা তো মেইনলি বুয়েটে বুটেক্সে এগুলাতে পরীক্ষা দেয়। বুটেক্স এর জন্য এগুলা ইম্পর্টেন্ট, কারণ বুটেক্সে আহ এরকম মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে, মানে এতটা কঠিনও আসে না, এতটা সহজও আসে না। কিন্তু বুয়েটে আরেকটু ডিপ পড়লে ভালো হবে তোমার জন্য, এত সহজ প্রশ্ন বুয়েটে দিবে না আর কি। ফ্রান্সের আইফেল টাওয়ারের 0 ডিগ্রি ফারেনহাইট এ উচ্চতা 336 মিটার। তার মানে আমাদের L0 যেটা, সেটা হচ্ছে আমাদের 336 মিটার, ঠিক আছে। তারপর কি বলছে দেখি, গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমাদের থিটা 1 কত, থিটা 1 হচ্ছে আমাদের 0 ডিগ্রি ফারেনহাইট, আর থিটা 2 হচ্ছে আমাদের 100 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে।
এখন বলছে ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট, এটা ওই θ1 নিয়ে ধরলাম, ঠিক আছে। গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হবে? এখন টাওয়ারটি লোহার তৈরি ও লোহার দৈর্ঘ্য সম্প্রসারণ সহগ দেওয়া আছে। আলফা সমান কি দেওয়া আছে আমাদের? 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য সম্প্রসারণ সহগ দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে কতটুকু বড় হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য বড় হবে কতটুকু, মানে পরবর্তী দৈর্ঘ্য কতটুকু হবে? এল এল সমান আমরা সূত্র জানি, L0 × 1 + আলফা থিটা। এখন এই আলফা থিটা যেটা, আচ্ছা আমি একটু করেই দেখাচ্ছি। তাহলে L0 আছে আমাদের 336, 1 + আলফা কত? আলফা হচ্ছে 12 × 10⁻⁻6 ইন্টু এই যে থিটাটা যে দেওয়া আছে, এটা θ2 - θ1, মানে হচ্ছে এখানে এই 100 - 0, তাহলে একবারে 100 ডিরেক্ট লেখাই দিলাম। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেটার বসাবো। 336 ইন্টু 1 + 12 × 10⁻⁶ ইন্টু 100 প্লাস, তাহলে আমাদের এটা উত্তর আসলো হচ্ছে 336.4032, ঠিক আছে। এত কি মিটার আসলো। তাহলে আমাদের বড় হইলো কতটুকু? পূর্বে কত ছিল আমাদের? 336 ছিল না? তাহলে আমাদের বৃদ্ধি পাইলো ডেল এল সমান হচ্ছে L - L0, ঠিক আছে। তাহলে 336.4032 সমান কত হবে? এই যে 0.4032 মিটার। এটুকুই আমাদের পার্থক্য হবে, এটুকুই আমাদের বড় হবে, তাই না? এটুকুই আমাদের গ্রীষ্মকালে বৃদ্ধি পাবে। আইফেল টাওয়ার কিন্তু প্রতি বছর এরকম বৃদ্ধি পায়, আবার চেপে আসে। চিন্তা করার লাভ নাই যে প্রতি বছর বৃদ্ধি পায়, ওই চিন্তা করার লাভ নাই। গরমের সময় বৃদ্ধি পায় আবার চেপে আসে। এটার সাথে আমাদের বাস্তবে একটা মিল আছে। হ্যাঁ, ছেলেদের কাছে একটা মিল আছে, শীতকালে এবং গ্রীষ্মকালের একটা মিল আছে। আহ, তো থাক ওইটা পাবলিক নাই বলি, দুষ্টামি ছোট ভাই বন্ধুদের সাথে করা যায়, কিন্তু তোমরা তো অনলাইন ভাই কখন ভাইরাল করে দাও। মানে বিষয়টা হচ্ছে গেলে যে শীতকাল আইফেল টাওয়ারের বিষয়টা যেটা, সেটা হচ্ছে গেল আইফেল টাওয়ার কি গ্রীষ্মকালে একটু বড় হয় না? তো আমাদের ছেলেদেরও, মানে আমাদের না, মানে সব ছেলেদের আর কি, গ্রীষ্মকালে ছোট হয়ে যায় একটু, শীতকালে কি গ্রীষ্মকালে বড় হয়ে যায় আর শীতকালে একটু ছোট হয়ে যায়। বাস্তব উদাহরণ। তোমাদের যদি আইফেল টাওয়ার নিয়ে সন্দেহ থাকে, তাহলে নিজের সাথে বাস্তবে মিলিয়ে নাও। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক আছে। বুঝছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কেউ আবার কমেন্ট করে জিজ্ঞাসা করে না এটা ভাই, যে কি বললেন আমি বুঝি নাই। এটা হচ্ছে ধাঁধা, যে ছেলেদের শরীর গ্রীষ্মকালে বৃদ্ধি পায় কিন্তু শীতকালে হ্রাস পায়, কি সেটা? তোমরা এখন এটা আবার কমেন্ট করে জানানোর দরকার নাই ভাই। রসায়ন শুরু করে দেই। অনেক দুষ্টামি করছি জীবনে, দুষ্টামি অনেক করি, কিন্তু তোমরা তো রাজশাহী যারা থাকো তারা আসবা, ডুয়েটে আসবা, ফোন দিবা, আমারে মেসেজ করবা, আসলে পরে দেখা করবো, তোমাদের সাথে আড্ডা হবে। আহ তোমরা কথা বলবা, গল্প করবা, আমি দেখবো, শুনবো। তারপর হচ্ছে আমি আড্ডা দিব তোমাদের সাথে, খাওয়া দাওয়া হবে। আসো না তো কেউ, কেউ আসো না, কেউ কোনোদিন কন্ট্যাক্টও করো না। আসবা, আমার ক্যাম্পাস নয় ঘুরে দেখাইলাম, ঠিক আছে। তাই বলে আবার কোনো মেয়ে আইসো না ভাই, কোনো মেয়ে মানে একলা অন্তত আইসো না, মানে বন্ধু আবার দুইজনে আইসো না, মানে মিনিমাম 3-4 জনের বেশি আইসো ভাই। নাহলে কিন্তু আমি ঘুরাবো না, দেখাও মানে দেখা করা বলতে কি ওইরকম, মানে কথাবার্তা ওইরকম হবে না, ঠিক আছে। আর ছেলেরা একলা আসো, আর 5 জন আসো, আর 50 জন আসো, আইসো ভাই, সমস্যা নাই। আল্লাহ বাসা, আড্ডা হবে, ঠিক আছে। রাজশাহীতে আসবা, রুয়েটে আসবা, আর ফোন দিয়ে আসবা। ফোন না দিয়ে আসবা না, নাম্বার তো দেওয়াই আছে, আর নাম্বার না থাকলেও মেসেজ করবা, ঠিক আছে। বা কমেন্ট করবা, আমি সবগুলো কমেন্টই দেখি, তোমাদের সব কমেন্ট আমি দেখি, বুঝতে পারছো? হয়তো কোনোটা রিপ্লাই দেওয়া হয়, কোনোটা রিপ্লাই দেওয়া হয় না, যেটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন সেটা আমি অবশ্যই রিপ্লাই দিই, ঠিক আছে। অনেক কথা বলছি, রসায়ন দেখি। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রাবক লাগে? তাহলে আমাদের দ্রাব্যতা সূত্র কি, দ্রাব্যতা এস সমান আমরা জানি হচ্ছে 100 M/M M। তাহলে দ্রাব্যতা আমাদের 80 সমান হচ্ছে 100
ইন্টু এম, স্মল এম, এটা তো আমাদের বের করতে পারছে কত গ্রাম দ্রাবক লাগবে, তার মানে স্মল এম। আর 1 কেজি দ্রবণ, এই ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণের ভর, ঠিক আছে, দ্রাবকের না, কিন্তু ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণের ভর। আর এম মাইনাস এম, এটা হচ্ছে আমাদের দ্রাবক, ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের দ্রবণ, ঠিক আছে। আর স্মলটা হচ্ছে কার দ্রব, ঠিক আছে, দ্রব। তাহলে তো বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে 1 কেজি, আমার তো গ্রামে বসাতে হবে, তাহলে আমাদের 1000 গ্রাম ডিভাইডেড বাই স্মল এম। তাহলে আমরা একটু হিসাব করি, আমরা ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিব, এটা ক্যালকুলেটরে বসানো যায়। তাহলে 80 সমান 100 এক্স ডিভাইডেড বাই 1000 মাইনাস এক্স, 444 দশমিক, এম এর মানটা আসলো 444.44 এত গ্রাম, ঠিক আছে, এত গ্রাম, এত গ্রাম দ্রাবক লাগবে। ও না, সরি, এত গ্রাম দ্রাবক না, তো এত গ্রাম হচ্ছে গিয়ে আমার দ্রব লাগবে, তাহলে দ্রাবক হচ্ছে আমাদের ক্যাপিটাল এম মাইনাস হচ্ছে স্মল এম। তাহলে 1000 থেকে আমাদের বিয়োগ করে দিলে হয়ে যাবে, 1000 থেকে আমাদের 444.4 বিয়োগ করে দিতে হবে। দ্রাবক চাইছে ভাই, এটা দ্রব চাই নাই। তাহলে 1000 থেকে এটা বিয়োগ করলে কি হয়, 1000 মাইনাস দি এন্স ইজ ইকুয়াল 555.55 এত গ্রাম, ঠিক আছে। 2 নাম্বার, এই যে এগুলো বাংলা প্রশ্ন, এগুলা তো দেখাবো না ভাই, এগুলা কেমনে দেখাবো। গ্রিন কেমিস্ট্রি এর লক্ষ্য কি? গ্রিন কেমিস্ট্রি হচ্ছে সবুজ রসায়ন, মানে পরিবেশটাকে ঠিক রাখা। পরিবেশ যেন দীর্ঘ সময়, হাজার হাজার বছর, পৃথিবীর বিজ্ঞানীরা চিন্তা করতেছে পরিবেশ একসময় নষ্ট হয়ে যাবে, আমরা যে পরিমাণ পলিথিন ব্যবহার করি, যে পরিমাণ ময়লা ফেলি, আহ যে পরিমাণ উল্টা পাল্টা জিনিসপত্র বাইরে ফেলি, তো এইভাবে পরিবেশ বেশি দিন টিকবে না। আমরা নয় আমরা পার পেয়ে গেলাম, আমরা নয় 10 বছর, 15 বছর, 100 বছর, 200 বছর পার পেয়ে গেলাম, কিন্তু আমাদের পরের প্রজন্ম, আহ 4-5 প্রজন্ম যারা আসবে, তারা কিভাবে বাঁচবে? তাদের তো হুমকির সম্মুখীন হয়ে যাবে। আমরা তো পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। এইটা থেকে রক্ষা করার জন্য গ্রিন কেমিস্ট্রি নামক একটা আহ মানে থিওরি আবিষ্কার করছে। এটা মেইনলি একটা থিওরি, আমাদের বইয়ে যেটুকু দেওয়া আছে 2-3 পৃষ্ঠার একটা অংশ দেওয়া আছে, কিন্তু এটা বিশাল একটা থিওরি। আর এটা আমাদের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এটা নিয়ে সাবজেক্টই আছে, গ্রিন কেমিস্ট্রি, বুঝতে পারছো? এটা পড়ানো হয় আর কি। যারা এই যে দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা করে, তারপর হচ্ছে পরিবেশ নিয়ে যারা পড়াশোনা করে, তাদের গ্রিন কেমিস্ট্রি থাকে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে মূল লক্ষ্য। আর গ্রিন কেমিস্ট্রির নীতিমালা 5টি, নীতিমালা বই থেকে দেখে নিও ভাই, এগুলা তো আর আমার মুখস্থ নাই। পিপিএম কি? পিপিএম হচ্ছে গিয়ে এই মনে করো একটা পাত্রের মধ্যে আমাদের হচ্ছে দ্রবণ মেশানো আছে, চিনি, চিনি আর পানি মেশানো আছে, বা অন্য কিছু মেশানো আছে। এখন এই পাত্রটাকে আমরা কত 10 10 লক্ষ ভাগ করবে, এই যেভাবে 10 লক্ষ ভাগ করবো, ভাগ করার পর এই 10 লক্ষ ভাগের মধ্যে এই 1 লক্ষ ভাগ, 1 ভাগ থাকবে হচ্ছে কেন আমাদের দ্রব। এই এই অংশটাকে আমাদের বলা হয়েছে, এই ঘটনাটাকে বলা হয়েছে পিপিএম, অর্থাৎ কোনো দ্রবের নির্দিষ্ট তাপমাত্রায়, কোনো দ্রবের কোনো দ্রবণের 10 লক্ষ ভাগের 1 ভাগ যদি আমাদের দ্রব থাকে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণ, এই সম্পূর্ণ দ্রবণের 10 লক্ষ ভাগের 1 ভাগ যদি আমাদের দ্রব থাকে, তাহলে সেটা আমাদের কি, সেটা আমাদের হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। এখন 100, সরি, তারপরে বলতেছে 10 মিলিলিটার দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দ্রবণটির ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। দ্রবণটির ঘনমাত্রা পিপিএম এককে, পিপিএম এককে প্রকাশের সবচেয়ে সহজ এবং সুন্দর এবং সব জায়গায় ব্যবহার হয় সেরকম একটা সূত্র লিখে দিচ্ছি, পিপিএম সমান এস এম ইন্টু 1000। এটা সব জায়গায় ব্যবহার করতে পারবা। এবং এস সমান আমরা কি জানি, 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি ইন্টু এম ইন্টু 1000, ঠিক আছে। এই এম এম কাটা গেল, তাহলে আমাদের ডাব্লু বাই ভি, ডাব্লু কত আমাদের 0.4 দেওয়া আছে, ডিভাইডেড বাই ভি কত দেওয়া আছে আমাদের 10 মিলিলিটার, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার তিনটা আর তিনটা 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা ক্যালকুলেটারে বসাই, তাহলে তত পিপিএম হবে 0.4 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা আমাদের আসতে আসতে 40,000। তাহলে আমাদের 40,000 পিপিএম হবে এটা, ঠিক আছে।
বুঝতে পারছো কি? এস এম থাউজেন্ড এটা বসা দিলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো। রসায়ন প্রশ্ন দেখো নি কি কি প্রশ্ন আছে, দেখো নি। দেখলে বুঝতে পারবে না আসলে রসায়ন প্রশ্ন, রসায়নে যারা বুয়েটে পরীক্ষা দেবা তারা রসায়নটা দেখে নাও। বুয়েটের রসায়ন গুলো এরকমই আসে। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 101.2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে কত আয়তন হাইড্রোজেন সালফেট 10 গ্রাম লেড নাইট্রেটের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা একটু আগে বিক্রিয়াটা করে নিই। হাইড্রোজেন সালফেট না, আর হচ্ছে লেড নাইট্রেট, লেড PbNO3 2, এটা হচ্ছে লেড নাইট্রেট, এর সাথে আমাদের কি বিক্রিয়া করে? হাইড্রোজেন সালফেট। বিক্রিয়া করলে কি তৈরি করবে? আহ লেড সালফেট তৈরি করবে প্রথমে। তারপর হচ্ছে গিয়ে আমাদের আর কি কি তৈরি করে বলো তো দেখি। আরেকটা তৈরি করা হচ্ছে আমাদের HNO3, বুঝতে পারছো? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, HNO3 এটা উৎপন্ন করে। এখন আমরা একটু সমতা করি। সমতা করার ক্ষেত্রে আমি অত দেখালাম না, আমার এটা জানা আছে, মুখস্থ আছে। এখানে একটু দিয়ে দিলে এটা সমতা হয়ে যায়। এটা কিন্তু হাইড্রোজেন, খেয়াল রাখো, এটা কিন্তু হাইড্রোজেন। ঠিক আছে। এখন বলছে 14 ডিগ্রি সেলসিয়াস ও 1.2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে কত আয়তন হাইড্রোজেন সালফাইড 10 গ্রাম লেড নাইট্রেট। খেয়াল করো এখানে যত গ্রাম লেড নাইট্রেট আছে, যত মোল আছে, এখানে হাইড্রোজেন সালফাইডও কিন্তু তাই আছে। এখানে 1 মোল, এখানেও কিন্তু আমাদের 1 মোলই আছে। তাই আমাদের লিখতেই পারি যে এন অফ নাইট্রেট লেড নাইট্রেট সমান এন অফ হাইড্রোজেন সালফেট। ঠিক আছে, লেখা যায়। এখন এন সমান আমরা একটা সূত্র জানি না, PV/RT। ঠিক আছে, RT এটা তো জানি। আর হচ্ছে এন সমান কি আমরা W/M এটাও তো জানি, কারণ হাইড্রোজেন সালফেট দেওয়া আছে 10 গ্রাম, তাহলে এখানে এই সূত্রটাই তো বসাতে হবে, তাই না? তাহলে আমাদের কি বের করতে হবে? মূলত আমাদের বের করতে হবে হচ্ছে কত আয়তন, তার মানে এই ভিটা বের করতে হবে। তাহলে ভি সমান আমরা লেখা যায় WRT/PM। ঠিক আছে, মানগুলো বসাই, তাহলে ভি সমান হচ্ছে ডাব্লু কত আমাদের? ডাব্লু হচ্ছে আমাদের 10 গ্রাম। আর কত? 8.314 ইন্টু টি, টির কত আমাদের? 14 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 14 ডিগ্রি সেলসিয়াস কত? 273 যোগ 14, তাহলে কত হয়? 287। বাপরে, এটাও ক্যালকুলেটর করা লাগে আমার। আর পি কত? 102 × 10⁵ ইন্টু এম। এম কত? হাইড্রোজেন সালফেটের ভর কিন্তু নিতে হবে, কারণ দেখো এই যে W/M, হাইড্রোজেন সালফেটের ভর নিয়েছি, তাহলে আণবিক ভরটা হাইড্রোজেন সালফেটের নিতে হবে। তাহলে কত? সালফারের কত? সালফারের হচ্ছে 32, আর হাইড্রোজেনের কত? দুটা, তাহলে 34। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেটর বসাই দিই। 10 × 8.314 ইন্টু 283 ডিভাইডেড বাই 1.2 × 10⁵ তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে 5.76 × 10⁻³ এত কি লিটার না মিটার কিউব? মিটার কিউব, কারণ কি সবকিছু আমরা এসআই এককে বসাইছি, আর আয়তনের এসআই একক হচ্ছে আমাদের মিটার কিউব। ঠিক আছে, 4 নাম্বার ক্লিয়ার। 5 নাম্বার, এই দেখো এগুলা খালি মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। এগুলাই বুয়েটে আসে, বুয়েটে আমি এগুলাই ভুল করছিলাম কিন্তু পারি নাই আমি আর কি। অতটা বেশি, 2টা পারলে একটা পারি নাই, 3টা পারলে একটা পারি নাই, 5টা পারলে 2টা পারি নাই। এই এরকম করতে করতে আমার গেছে। আর আমাদের সময় তো ম্যাথ কঠিন হয়েছিল। আমি একটু ম্যাথটা ধারণা নিয়ে গেছিলাম যে ম্যাথটা দিয়ে আমি ম্যাথ আর ফিজিক্স দিয়ে মোটামুটি ভালো একটা অ্যান্সার করে আসবো। পারি নাই আর কি। আল্লাহ কপালে রাখে নাই, আল্লাহ ভালো জায়গায় রাখছে, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া করি, শুক্রিয়া প্রকাশ অবশ্যই করি যে আমি আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছি। আর আমার বন্ধু বান্ধব অনেক ভালো। ক্যাম্পাসে যাবা সবসময় বন্ধু বান্ধব রাখবা, ভালো বন্ধু বান্ধব বানাবা প্রথমেই। আমি তোমাদের প্রতি সাজেশন দিব যে ক্যাম্পাসে যাবা প্রথমে আগে সবচেয়ে ভালো বন্ধু বান্ধব বানাও। এমন বন্ধু, এমন না যে ও বোকা, তুমি ওকে সবসময় ডমিনেট করো, এরকম বন্ধু রাখবা না। এমন বন্ধুকে রাখবা যে চালাক কিন্তু তোমাকে সম্মান করে, মানুষকে সম্মান করে, আরেকজনকে সম্মান করে, এরকম বন্ধু রাখবা। আলহামদুলিল্লাহ আমার ব্যাচের প্রায় সবাই আমরা একে অপরকে ভালোই সম্মান করি। কেউ কাউকে মানে যে অবহেলা চোখে দেখি না। সে যেরকমই হোক, তাকে কেউ ভুল করলেও তাকে ধরা দেয়। কেউ যদি আমরা ভুল করলে সে আমাদেরকে ধরা দেয়, এরকম বন্ধু বান্ধব দরকার।
ভার্সিটিতে গেলে এটা বুঝতে পারবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্লোরিন, যদি 70°C, এখানে হচ্ছে তাপমাত্রা বলছে 70°C, এই তাপমাত্রা দেওয়া হয়, তাহলে আমাদের এই সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। প্রথমে ক্লোরিন সোডিয়াম আছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না, এটা কথা। সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তারপর সোডিয়াম আহ টেট্রাক্লোরো, মানে সোডিয়াম ক্লোরেট উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট। তার পরবর্তীতে এখানে আমাদের পানি উৎপন্ন হয়, ঠিক আছে? পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের, 2 নম্বরটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এগুলো আসলে মুখস্থ করা লাগে, এগুলো আসলে ওইরকম কোনো ধরা বাঁধার নিয়ম নাই। এখানে প্রথমে ব্রোমিন আলাদা হয়ে যায়, প্রথমে ব্রোমিন আলাদা হয়ে যায়, ব্রোমিন গ্যাস হিসেবে আলাদা হয়ে যায়, যেহেতু হ্যালোজেন এটা একটা। তারপর হচ্ছে গিয়ে এখানে থেকে আমাদের সালফার ডাইঅক্সাইড আলাদা হয়ে যায়, পরবর্তীতে পানি হয়ে যায়, ঠিক আছে? পানি থাকে। আর তো আর কিছু থাকলো না, এটাই হয়। বিক্রিয়াটা এরকমই, মুখস্থ রাখবা, কিছু করার নাই। এর পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্নটা কি বলছে দেখো। প্রথমে আমাদের 1 নম্বর বলছে হচ্ছে মিথেন থেকে ক্লোরোফর্ম, ঠিক আছে? মিথেন থেকে ক্লোরোফর্ম। তার আচ্ছা, এর আমি একটা বলে রাখি, আমি 2019-20 রুয়েটেরই 2019-20 সেশনের প্রশ্ন, সম্ভবত 19-20 বা 18-19, সেখানে আমি CH3Cl এটাকে ক্লোরোফর্ম বলছিলাম। আমি একটু মানে ভুল স্বীকার করতেছি, এটা হয়তো আমি কিভাবে বলছিলাম মনে নাই। তো এটা তো আসলে ক্লোরোফর্ম না, আমি একটু সংশোধন করতেছি। ওইখানে তো ভিডিওটা তো আপলোড করে ফেলছি, ওটা তো আর আমার এখন সংশোধন সংশোধন করা সম্ভব না এখন। তো এখানে আমি সংশোধন করে দিচ্ছি, যে তোমরা যারা ওই ভিডিওটা দেখছো তারা এটা একটু কারেকশন করে নিও। এখন দেখো, মিথেন থেকে ক্লোরোফর্ম, মিথেন কি আমাদের CH4, এখান থেকে যদি আমরা ক্লোরিন যুক্ত করি, তাহলে আমাদের প্রভাবক লাগে হচ্ছে 400°C তাপমাত্রায় আয়রন চূর্ণ দেওয়া লাগে। তাহলে এটা ক্লোরোফর্মটা একেবারে আমাদের Cl প্লাস হাইড্রোজেন ক্লোরাইড হয়। এটা বারবার চলতে থাকে, মানে এই একই প্রভাব বারবার দিতে থাকলে ওয়ান টাইম হচ্ছে CH Cl3, এখনো ভুল লিখতেছি, CH Cl3, এটা আমাদের উৎপন্ন হয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, এটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ চাইছে, বুঝতে পারছো? এই পুরো বিক্রিয়াটা দিবা, দেওয়ার পরে এটা লিখে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে মিথেন থেকে ক্লোরোফর্ম বিক্রিয়াটা আমাদের কি প্রভাব লাগে? আয়রন, আয়রন চূর্ণ লাগে, আর 400°C তাপমাত্রা লাগে। 2 নম্বরটা কি বলছে? ফেনল থেকে অ্যানিলিন। আচ্ছা, আগে আমরা একটু ফেনল বানায় নেই, আগে ফেনলটা ছবিটা আঁকায় নেই। এটা হচ্ছে ফেনল, ওএইচ মূলক থাকে, এটা হচ্ছে ফেনল। ফেনল থেকে অ্যানিলিন বানানো খুবই সহজ। কিন্তু প্রথমে ফেনলকে আগে বেনজিনে পরিণত করো। বেনজিনে পরিণত করতে গেলে আমাদের হচ্ছে এখানে কোনো কিছু করা লাগে না তেমন। এখানে জাস্ট আমরা একটা জিঙ্ক চূর্ণ আছে না, ডাস্ট, ডাস্ট অর্থ চূর্ণ, ওই মানে জিঙ্কের গুঁড়া আর কি। জিঙ্কের গুঁড়া দিলাম। জিঙ্কের গুঁড়া দিলে, জিঙ্কের গুঁড়া দিলে এটা আমাদের মানে সরাসরি বেনজিনে পরিণত হয়ে যায়, বেনজিনে পরিণত হয়ে যায়। হয়তো ছবি আঁকানো গুলা সুন্দর হচ্ছে না, কিন্তু এরকম আর কি বেনজিনে পরিণত হয়। পরবর্তীতে এটাকে যদি আমরা নাই HNO3 নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের প্রভাবে যুক্ত করি, তাহলে এটা আমাদের নাইট্রোবেনজিন উৎপন্ন করে। নাইট্রোবেনজিনটা কিরকম মূলত দেখো, আমি একটু দেখাচ্ছি। নাইট্রোবেনজিনটা হচ্ছে কেন, NO2, এটা হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। এই যে এখান থেকে আমাদের আহ এই যে এই অংশ থেকে NO2 এখানে যুক্ত হয়, এখানে 1 নম্বর কার্বনে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর নাইট্রোজেন উৎপন্ন করে। পরবর্তীতে এটার সাথে যদি আমরা আবার ফের হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা অথবা হচ্ছে টিন যুক্ত করি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা টিন যে কোনো একটা যুক্ত করলে এটা আমাদের অ্যানিলিনে পরিণত হবে, ঠিক আছে? অ্যানিলিনে পরিণত হবে। NH2, এটা হচ্ছে আমাদের অ্যানিলিনে পরিণত হয়, ঠিক আছে? ক্লিয়ার? এটা কিন্তু কঠিন না, এটা কিন্তু সহজ। প্রথমে ফেনলকে যদি আমরা জিঙ্ক চূর্ণ, ফেনলের ভিতর জিঙ্ক চূর্ণ দেই আর তাপমাত্রা দেয়, এখানে কিছুটা তাপমাত্রা থাকে অনেক সময়, কিছু কিছু বইতে তাপমাত্রা দেওয়া আছে। তো কত তাপমাত্রা সেটা নির্দিষ্ট করে কোনো বইতে দেওয়া নাই, আমি দেখি নাই অন্তত। তো জিঙ্ক চূর্ণ দিলে পরে সেটা আর কি বেনজিনে পরিণত হয়। বেনজিনে পরিণত হওয়ার পর সেটাকে আবার নাইট্রোবেনজিনে পরিণত করতে আমরা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড যুক্ত করি। পরবর্তীতে নাইট্রোবেনজেন উৎপন্ন হলো। এই নাইট্রোবেনজেনকে আবার ফের আমরা নাইট্রোবেনজেনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা টিন, মানে যে কোনো একটা, হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা টিন যুক্ত করলে পরে আমাদের অ্যানিলিন তৈরি হয়ে যায়। কঠিন?
কঠিন না, কিন্তু এটা সহজ, বেশ সহজ, জৈব থেকে সহজ প্রশ্ন আসছে। জৈব থেকে সহজই আসে, আমরা খালি আসলে টেনশন করে এমনি খালি কঠিন গুলা পড়ি, আসলে কঠিন কোনো জায়গায় আসে না। কোনটি কি? এস্টার, পিভিসি, আর একটা হচ্ছে কি বলছে, ডিটারজেন্ট। বলো কোনটা কি? এস্টার, পিভিসি আর ডিটারজেন্ট কোনটা কি বলো? দেখো, এস্টার, এস্টার হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ বানান এখন মনে নাই, তাই বাংলায় লেখা লিখবো। অ্যাস্টারের যে সংকেত আমাদের হচ্ছে এই যে অ্যালকাইল মূলক, এর সাথে কার্বনের মূলক এবং ইথার মূলক যুক্ত হওয়ার ফলে আবার আরেকটা অ্যালকাইল, মানে দুই পাশে দুটো অ্যালকাইল মূলক থাকবে, মাঝখানে কার্বনের মূলক এবং ইথার মূলক যুক্ত হয়, এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। তারপর আমাদের পিভিসি, পিভিসি এটা তো ইংলিশে লিখতে পারতাম। পিভিসি এটার সংকেত জানতে চাইছে। এটার সংকেত হচ্ছে CH2 বন্ড, CH আর বন্ড। দেখো দেখো দেখো, ভুল করছি, দেখো কত সুন্দর করে ভুল করছি। এই যে বন্ড ও, এটা যদি পিভিসি হচ্ছে কি একটা পলিমার না, তাই এন সংখ্যক থাকবে, তো এটা হচ্ছে পিভিসি সংকেত। এরপর কি বলছে, ডিটারজেন্ট, ডিটারজেন্ট। এ ভাই, বাংলা বানান টানান ভুল ধরিস না ভাই, তোদের কাছে মাপ চাই, দোয়া চাই, বানান ভুল করিস না, পরে ভাইরাল করে দিবি তোরা আবার। তোরা কিন্তু আবার ভাইরালের ওস্তাদ, বুঝলি? ভাইরাল করে দিস না। এটা হচ্ছে এখানে আমাদের ডিটারজেন্ট, ডিটারজেন্টের সংকেতটা কি? আর বন্ড ও, বন্ড, তারপর কি বল, তারপর হচ্ছে SO3 Na। এটা হচ্ছে এখানে আমাদের ডিটারজেন্টের সংকেত। আসল কথা হচ্ছে এই তিনটা লিখলে তো আর মুখস্থ থাকবে না, তাই না? মুখস্থ থাকবে না, আমি যে লিখতেছি আমি ওই মুখস্থ করে আসছি, কারণ আমি এগুলো লিখি। আমি এগুলো পরীক্ষার আগে যখন যাইতাম, মানে কালকে পরীক্ষা, আমি মানে পরশুদিন পরীক্ষা, আমি আজকে এগুলো পড়তাম, এই যে বিক্রিয়া গুলা, তারপর হচ্ছে এই যে এই সংকেত গুলা, কারণ এগুলো মনে থাকে না, আগে থেকে যতই কষ্ট করে মনে রাখো না কেন বাবা, মনে থাকবে না, আমি ভালোভাবে জানি। তোমাদের থাকলে থাকতে পারে ভাই, তোমরা ব্রিলিয়ান্ট মানুষ, আমার থাকে না। আচ্ছা, ইউভি রশ্মি দ্বারা জাল টাকা শনাক্তকরণের মূলনীতি কি? এটা অবশ্য নাকি অ্যাডমিশন পরীক্ষায় আসে, কি প্রশ্ন করছে এটা? দেখো, ইউভি রশ্মির দ্বারা জাল টাকা শনাক্ত করা করা হয়। আমি একটু বলে দিচ্ছি, তোমরা এটা একটু সবাই পারো আমি জানি। ইউভি রশ্মি হচ্ছে গিয়ে বেগুনি রশ্মি, মানে এটা ইংলিশ হচ্ছে ইউভি। এটার রেঞ্জ হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। কিন্তু আমাদের যে জাল টাকা শনাক্তকরণ করা হয়, এই জাল টাকা শনাক্তকরণে আমরা হচ্ছে আহ 230 থেকে 375 ন্যানোমিটার পর্যন্ত ব্যবহার করি। আর জাল টাকার ভিতর এক ধরনের সুতা দেখা যায়, এই সুতার ভিতর এক ধরনের কালি ব্যবহার করে, যেটা অনেকটা ফসফর পদার্থ বলা হয়, মানে এক ধরনের রঙিন পদার্থ ব্যবহার করা হয়, ফসফর। এটা যখন আমরা এই ইউভি রশ্মি এর উপর ফালানো হয়, মানে ওই আলোর উপর ফসফরের উপর ফালানো হয়, তখন সুন্দর করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে মানে শক্তি শোষণ করে। আলো তো এক প্রকার শক্তি, ইউভি রশ্মি এক প্রকার শক্তি, এই শক্তি ইলেকট্রন শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়। গেল ভালো কথা, কিন্তু ও কি করে? ও এখানে কতক্ষণ অপেক্ষা করবে? ঠিক আছে, আমি থাকলাম, থাকতে থাকতে ধাপ করে নিচে চলে আসে, এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো, এইখানে আমাদের এনার্জি লস হয়। এনার্জি লস হওয়ার ফলে, হ্যাঁ, এনার্জি লস হয়। এই এনার্জি লস হওয়ার কারণে এখানে হয়টা কি, আমাদের একটা আলো বিচ্ছুরিত হয়, এই আলোটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। এটা আমরা বিভিন্ন কালার দেখতে পারি, বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে, আর তোমরা এটা আমার চেয়ে ভালো জানো ভাই, তোমাদের আর কি কি শিখাবো এটা। এই দেখো, 8 নম্বর প্রশ্নটা কত সহজ প্রশ্ন। প্রাকৃতিক প্রাকৃতিক অক্সিজেন, আহ 16, 17, 18 আইসোটোপ এর পরিমাণ পরিমাণ যথাক্রমে 99.76.037, তারপর হচ্ছে গিয়ে আহ 0.204%। অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর এম সমান আমরা জানি কি, এটা হচ্ছে গিয়ে আমাদের যে আহ সংখ্যা থাকে 16 গুণন এর শতকরা অংশ 99.76। তারপর কত আছে? 17, তাহলে 17 গুণন কত থাকবে? 0.037। তারপর কত আছে আমাদের? আহ 18, তাহলে 18 গুণন কত? 0.204। লেখা লাগবে না, ডিভাইডেড বাই 100 দ্বারা, সবসময় 100 দ্বারা ভাগ করে দিই। এটা আমরা ক্যালকুলেটর বসাই দিই, কত আসে দেখি। আমাদের 16 গুণন 9976 প্লাস 17 গুণন 0.037 প্লাস 18 গুণন 0.204 ডিভাইডেড বাই 100।
আমার আসছে হচ্ছে কত, 16.00461। এটা আমাদের আণবিক ভর আসছে অক্সিজেনের, সরি, হ্যাঁ অক্সিজেনেরই তো, এটা অক্সিজেনের আণবিক ভর চলে আসছে। ক্লিয়ার? এটা সহজ প্রশ্ন। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণ হচ্ছে যে সকল খাদ্য পচে যায়, নষ্ট হয়ে যায়, অক্সিজেন জারিত করে বাতাসের সাথে, সেই খাদ্যগুলোকে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার যে প্রসেস, এখানে মূলত হচ্ছে কিনা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ মানে সংজ্ঞা আর কি। তো এইভাবে আমাদের খাদ্য সংরক্ষণ করা হয়। তারপর কি বলছে, গাঠনিক সংকেত, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে, এটা তোমাদের বইয়ে আছে, এগুলা তোমরা পরীক্ষার 2 দিন আগে এগুলা দেখে যাবে। এখন দেখালে তোমাদের মনেও থাকবে না, আর আমারও যে সব মনে আছে মুখস্থ আছে এরকমও না। আমি তো আর এগুলা ওই বললাম কি যে আমি পরীক্ষার 2 দিন আগে 3 দিন আগে দেখে যাইতাম এগুলা। এই যে প্যারাসিটামলটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিউটাইল বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই যে হাইড্রোকুইনন, কুইনন লিখছে, হাইড্রোকুইনিন পড়ছিলাম আমি। যাই হোক, এটাও ইম্পর্টেন্ট, মানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আর কি। 10 নম্বর প্রশ্নটা কি বলছেন? কেমিস্ট্রি কত প্রশ্ন আসছে? 500 মিলিলিটার আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 মিলিলিটার দ্রবণকে 10%, দুঃখিত, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? আচ্ছা ঠিক আছে। আগে আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করে নেই। তাহলে ঘনমাত্রা, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা S1 ধরলাম। তাহলে ঘনমাত্রা S1 সমান আমরা কি জানি, 1000 W ডিভাইডেড বাই mv। ঠিক আছে? তাহলে আমাদের কত, 1000 W কত আমাদের 49 গ্রাম। এই 49 গ্রাম কত মিলিলিটারের ভিতর দ্রবীভূত? 500 মিলিলিটার। আবার কেউ এই যে এই 50 বসাও না, কারণ 49 কিন্তু এই 500 মিলিলিটারের ভিতর। ঠিক আছে? তাহলে এম কত, 98, আর হচ্ছে ইন্টু ভি কত, ভি হচ্ছে 500। তাহলে 49 দ্বারা 500 দ্বারা এটাকে ভাগ করলে 2, 49 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 2, 2 আর 2 কাটা গেলে 1। তাহলে আমাদের ঘনমাত্রা 1 মোলার হয়। ঠিক আছে? ঘনমাত্রা 1 মোলার হয়। এখন 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে? প্রশমনের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, হচ্ছে Na অ্যাসিড সমান Na বেস, এটা হচ্ছে আমাদের সূত্র। Na অ্যাসিড সমান Na বেস। সামেশন দিতে পারো। তাহলে আমাদের এখানে এনটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি, হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করে না লাগবে। ঘনমাত্রা S2 ধরলাম, এটা হচ্ছে পার্সেন্ট দেওয়া আছে, তাহলে 10x ডিভাইডেড বাই m এটা হয়। তাহলে 10 কত, 10, 10 তো 10ই, x কত, x কত 10 ডিভাইডেড বাই m কত, 40। তাহলে কত হয়, 4 দ্বারা এটাকে ভাগ করলে 2.5। তাহলে আমাদের ঘনমাত্রা S2 সমান 2.5 মোলার। ঠিক আছে? তাহলে আমরা এনি অ্যাসিড, এন কত, আমরা S1 V1, তাহলে S হচ্ছে 1, V1 কত, 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের 50 মিলিলিটার নিছি, N2 আমাদের এর মান কত, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তাই তুল্য সংখ্যা 2 সমান এন কত, এখানে আমাদের এসভি, এন সমান কি এসভি না, আমরা অনেকে হয়তো বুঝবো না, এন সমান এসভি, এই সূত্র কিন্তু বসাচ্ছি। তাহলে 2.5 ইন্টু ভি কত, ভি হচ্ছে আমাদের আহ এই ভি তো বের করতে হচ্ছে, সমান কত, সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইড কয়টা, 1, তাহলে এর মান 1। তাহলে ভি সমান হচ্ছে 50 দুগুণা কত, 100 ডিভাইডেড বাই 2.5। এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 40 হয় মনে হয়। তাহলে 40 মিলিলিটার, এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? 40 মিলিলিটার দ্রবণ প্রয়োজন। নিচে কি ঘটে সমীকরণ সহ লেখো, বলো কি ঘটে এগুলা, বিক্রিয়া পারো এগুলা, মুখস্থ করতে হবে, আমি লিখে দিচ্ছি। এগুলার সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে? ভালোভাবে পড়ো। 1 নম্বর দেখো, 1 নম্বরে কি বলছে, যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে আমাদের ফসফরাস পেন্টা অক্সাইড এর মিশ্রণ উত্তপ্ত করা হয়। তাহলে আমরা একটু যোগ করি, 1 নম্বরটা কি বলছে, নাইট্রিক অ্যাসিড HNO3 এর সাথে যদি আমরা পিটো
P2O5 এটা যুক্ত করি, P2O5 এটা যুক্ত করি, তাহলে আমাদের কি হয়? এই যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এই নাইট্রোজেনটা এই ফসফরাসকে ভাগায় দেয়। তবে এটা ভাগ এখান থেকে আমি আগে একটু বসে নেই। তাহলে হচ্ছে গিয়ে নাইট্রোজেন পেন্টঅক্সাইড আর তারপর হচ্ছে গিয়ে আমাদের নাইট্রিক অ্যাসিড ফসফনিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এইচ থ্রি পিও4, ঠিক আছে, এটা আমাদের উৎপন্ন করে ফসফনিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, ফসফনিক বলতেছি কেন, ফসফনিক তো আলাদা, ওটার নাম কি জানে, H2PO3 মনে হয়, H3PO3 আছে ফসফনিক, ঠিক আছে। তো এটা উৎপন্ন করে। 2 নম্বরে কি বলছে, যখন আয়োডিনের জলীয় দ্রবণে সোডিয়াম সোডিয়াম সালফেট, এটার যোগের নাম কি জানি না তো, যোগ করা হয়। দেখো, আয়োডিনের জলীয় দ্রবণ তার মানে হচ্ছে গিয়ে আমাদের আয়োডিনের সাথে আমাদের হচ্ছে আগে পানি মিশাতে হবে, বুঝতে পারছো? তারপর কি আমাদের উৎপন্ন হবে, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই হাইড্রোজেন আয়োডাইডের ভিতর আমাদের হচ্ছে সোডিয়াম SO3 এটা যুক্ত করা হয়। এটা যুক্ত করলে কি হয়, আমাদের সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়, ঠিক আছে। এই যে সোডিয়াম আর আয়োডিন তো এরা বন্ধু মানুষ, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। পরবর্তীতে এখানে কি উৎপন্ন হয় বলো? পরবর্তীতে আমাদের এখানে মানে এটা এরকমই থাকে, NaS O4, এখানে জাস্ট একটা অক্সিজেন বেড়ে O4 উৎপন্ন করে, বুঝতে পারছো? এখানে ওইরকম কোনো চেঞ্জ হয় না আহামরি। যখন ক্লোরোফর্মকে দস্তা চূর্ণ ও পানির সাথে উত্তপ্ত করা হয়, বলো ক্লোরোফর্মটা কি? ক্লোরোফর্মকে দস্তা চূর্ণ আর হচ্ছে গিয়ে এই যে বলছিলাম, যেটা ভুল করছিলাম 3 নাম্বারটা, ক্লোরোফর্ম CaCl3, একে একে যদি দস্তা চূর্ণ আর পানির সাথে মিক্স করা হয় তাহলে আমাদের কি হয় বলো? দস্তা চূর্ণ মানে জিঙ্ক অক্সাইড। দেখো এই যে এখানে আবার ভুল করছি, CaCl3। এখন এখানে মূলত এই জিঙ্ক বেটা, এই যে হাইড্রোক্সিল, এই যে পানির থেকে হাইড্রোক্সিলকে ভাগায় নিয়ে যায়, একটু ও প্রেম করবে তাই, তাই ভাগায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তাও একলা যায়, একজনকে নেয় না, দুইজনকে নেয়, দুইটা হাইড্রোক্সিল, দুইটা প্রেমিকা লাগবে ওর একসাথে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড আর হচ্ছে পরবর্তীতে এখানে আমাদের হাইড্রোক্লোরিক উৎপন্ন করে আর হচ্ছে মিথেন উৎপন্ন করে, ঠিক আছে। হাইড্রোক্লোরিক আবার উৎপন্ন হয়, আবার মিথেন উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের এইখানকার বিক্রিয়াগুলো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার বিক্রিয়াগুলো। নিম্নের সমীকরণগুলো সম্পূর্ণ করা, এই যে আরো কয়েকটা বিক্রিয়া আছে জবে জবে থেকে আসছে, এগুলো আমি সবগুলো করে দিচ্ছি, দেখো। প্রথমে আমাদের হচ্ছে টলুইন। এই টলুইনের সাথে আমাদের কি মিশছে হচ্ছে CH3COCl, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমাদের ওই অ্যালকাইল অ্যাসিড, ভুলে গেলাম, এল খালি ভুলেই যায়, এটা হচ্ছে গিয়ে ও হ্যাঁ, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন যে বিক্রিয়াটা আছে এটা। এখানে মেইনলি আমাদের এই যে মিথেন যে আছে, সরি বেনজিন যে আছে, বেনজিনের একবার হচ্ছে অর্থর সাথে অর্থ অবস্থানে যুক্ত হয়, আর একবার হচ্ছে আমাদের CH3, দাঁড়াও আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের অর্থ অবস্থান, এখানে আমাদের CH3 CO এটা আমাদের যুক্ত হয়। আবার এই একই বেনজিনে মানে আবার মানে একই সাথে আবার কি তৈরি করে, এখানে আমাদের প্যারা অবস্থানে আমাদের এই যৌগটা যুক্ত হয়, এই যে প্যারা অবস্থান হচ্ছে 4 নাম্বার কার্বনটা, CH3CO, এটা আমাদের যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা বিক্রিয়া, সরি 3 নাম্বারটা বিক্রিয়া। এখানে 3 নাম্বার দেখাইছে, তার মানে কোনো প্রশ্নের এটা কাটা অংশ। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বারই থাকে, 3 নাম্বার। এটা আমাদের 4 নাম্বার বিক্রিয়াটা, যেটা CH3CO, তারপর NH2 বন্ড HNO2। এখন এটা যদি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত করা হয়, তাহলে আমাদের কি উৎপন্ন হবে বলো? এটা কি এখানে মূলত কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, যে CH3 আছে না, CH3CO, এটুকু আগে পুরোটুকু লেখো, CH3 বন্ড CO। এখন এইখান থেকে আমাদের অক্সিজেন আর একটা হাইড্রোজেন এখান থেকে আসে, তাহলে OH যুক্ত হয়। হওয়ার পর এখানে কি হয় আমাদের, আর থাকলো কি, নাইট্রোজেন থাকলো, হাইড্রোজেন থাকলো, এই যে নাইট্রোজেন আলাদা হয়ে যায়, তারপর পানি, হাইড্রোজেন অক্সিজেন আছে, পানি যুক্ত হয়, ঠিক আছে। নাইট্রোজেনটা কিন্তু আলাদা হয় এখানে, মনে রাখো এটা, এটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলাই আসে মূলত। তারপর হচ্ছে গেলে আমাদের 5 নাম্বার, ও 5 নাম্বার, এটাই 5 আর এটাই হচ্ছে আমাদের 4, আচ্ছা, নাম্বার ভুল করছে এরা। তাহলে C2H5OH,
এটা সাথে মানে এটা হচ্ছে গিয়ে ইথানল, ইথানলের সাথে আমাদের যদি কার্বোবেনজিন যুক্ত হয় তাহলে হচ্ছে গিয়ে অর্থাৎ বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, বেনজোইক অ্যাসিড যুক্ত হয়, ঠিক আছে। বেনজোইক অ্যাসিড যুক্ত হলে পরে এখানে হাইড্রোজেন আয়ন দেখতেছি, হাইড্রোজেন আয়ন প্রদান করা হয়েছে। তাহলে এখানে ওইরকম কোনো কিছু না, এখানে ওইরকম কোনো কিছু বিক্রিয়া আহামরি কষ্টের কিছু না। দেখো এখানে সহজ বিক্রিয়া হয়, এখানে ধরো এই বেনজিনটা ঠিকই থাকে, বেনজিনটা ঠিকই থাকে। এখন এই যে এখানে সি ডাবল ও যে আছে, তাহলে সি ডাবল ও এইখান থেকে এই যে C2H5 এটা এখানে এসে যুক্ত হয়, C2H5 যুক্ত হয়। তাহলে এখানে আমাদের কি থাকলো, OH মূলক থাকে, আর এখানে আমাদের হাইড্রোজেন মূলক, হাইড্রোজেন থাকে। তাহলে এই দুটা মিলে হাইড্রোজেন আর OH মিলে হচ্ছে আমাদের পানি উৎপন্ন করে, ঠিক আছে। পানি উৎপন্ন করলো, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। শেষ, সমাধান শেষ। প্রশ্ন ব্যাংক 17-18 রুয়েট যে 17-18 প্রশ্ন ব্যাংক ছিল, সমাধানটা শেষ করলাম। আশা করি ভিডিওর মধ্যে অনেক দুষ্টামি করছি, এগুলা কেটে কেটে আর দিব না, এডিট অতটা করতে পারবো না ভাই, কিন্তু কষ্ট হয়, বেশি কষ্ট হয়ে যায়, বেশি কষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? এই যে সবগুলা ভিডিও দেখবা চ্যানেলের ভিতর। আর তোমাদের যেটা বলি প্রত্যেক ভিডিওতে বলি, কিন্তু তোমরা আমার কোনো হেল্প করো না। যখন ভিডিও বানানো বন্ধ করে দিব তখন তোমরা বুঝবা, তোমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ বোঝো তোমরা। তোমাদের বলতেছি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আমার এই চ্যানেলে তো আমি নতুন, আমি তো ইউটিউবে এর আগে কোনো কাজ করি নাই। তো আমি টোটাল এই আজকে মিলে 36 কি 37টা ভিডিও দিলাম, 37টা ভিডিও, এক একটা কোনো ভিডিও আমি 50 সরি 1 ঘন্টার আগে মানে শেষ করতে পারি না, প্রত্যেক ভিডিও 1.5 ঘন্টা প্লাস করে টাইম লাগে, মিনিমাম 1 ঘন্টা। তো এতগুলো ভিডিও আমি মোটামুটি 100 ঘন্টার মতো এখানে টাইম লাগে না, 100 ঘন্টা লাগে নাই, মোটামুটি 60 থেকে 70 ঘন্টা টাইম লাগছে অলরেডি এই 36টা ভিডিওতে। তাহলে তোমরা যদি আমাকে হেল্প না করো, তাহলে আমাকে হেল্পটা করবে কি বলো? তোমাদের কাছে সুন্দর প্রশ্ন যে তোমরা আমাকে হেল্প করলা না, আমাকে হেল্পটা করবে কে বলো? আমি কি ইউটিউবে প্রমোশন দেই? আমি কি ভিডিও পোস্ট করি? আমি কি টাকা ইনভেস্ট করতে পারি এতটা? এই প্রশ্নগুলো সমাধান করি, এই প্রশ্নগুলো কেনা লাগে, বুঝতে পারছো? এগুলো কিন্তু কিনে আমি তোমাদেরকে শেয়ার করি। প্রশ্ন তারা এমনি পায় না, এত সুন্দরভাবে গোছানো প্রশ্ন তারা পাওয়া যায় না। ঠিক আছে, তোমাদের প্রতি আমার মানে অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটা শেয়ার করবা, তাহলে আমার একটু উপকার হয়, তাহলে আমার আমার একটু চ্যানেলটা ভিউ হয়, সাবস্ক্রাইবার বাড়ে। আর তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।